হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, দু একজন একটু রেসপন্স করেন। আমার কথা কি শোনা যাচ্ছে বা সবাই শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শোনা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা। তো সালাম আলাইকুম সবাইকে। আমি ডক্টর আহমেদ মারুফ মাহমুদ। আমি এফসিপিএস পার্ট 2 তে ট্রেনি হিসেবে আছি মুগদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের সার্জারি বিভাগে। তো আজকে আপনাদের সামনে যেই সেশনটা নিয়ে কথা বলবো, আমি যে টপিকটা নিয়ে কথা বলবো, এটা হচ্ছে আপনার একদম বেসিক বলা যায়। আপনারা এখন সবাই ইন্টার্নি করতেছেন, এম আই রাইট? বা ইন্টার্নিতে জয়েন করবেন, এটাই তো? জি ভাইয়া। আচ্ছা, আচ্ছা। তো আপনার এই ইন্টার্নির যেই সময়টা, এটা কিন্তু খুব ক্রুশিয়াল। আপনি আইদার মেডিসিনে কেরিয়ার করবেন, না সার্জারিতে করবেন, গাইনিতে করবেন বা পেডিতে করবেন, এটা হচ্ছে আপনার এই ইন্টার্নি লাইফে হচ্ছে আপনার ফিক্সড করে ফেলতে হবে। এইখানে হচ্ছে আপনার মানে কোনো হেজিটেশনের জায়গা নেই। যদি আপনার চিন্তা থাকে যে আপনি গাইনিতে কেরিয়ার করবেন, আপনার লক্ষ্য ওইদিকে হচ্ছে আপনি স্থির করে ফেলবেন। আর এদিক ওদিক তাকাবেন না। যদি আপনার ইচ্ছা থাকে আপনি সার্জারিতে কেরিয়ার করবেন, আপনার ইন্টার্নি লাইফে হচ্ছে আপনি ফিক্সড করে ফেলবেন। আপনার ফোকাসটা ফিক্স করে ফেলবেন যে আমি সার্জারিতেই কেরিয়ার করব। এইখানে হচ্ছে আপনার কোনো মানে অন্য কিছু চিন্তা করার কোনো অবকাশ নাই। তো আজকে আমাদের যেই মানে আজকের যেই সেশনটা, এটা হচ্ছে আপনার সার্জারিতে কেরিয়ার করার জন্য যেই এফসিপিএস আর কি, ওটা নিয়ে কিছু কথা বলবো আমি। তো এফসিপিএস হচ্ছে আপনার বাংলাদেশের হাইয়েস্ট ডিগ্রি, সর্বোচ্চ ডিগ্রি। আরো আছে রেসিডেন্সির, হচ্ছে এমএস আছে, এমডি আছে। বাট এফসিপিএস হচ্ছে আপনার বলা হয়, যদি আমি দুইটা কম্পারিজনে আসি, তো বলা হয় যে এফসিপিএস হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড। এইটারও কিছু এক্সপ্লেনেশন আছে, ওটা আমি পরে যাব। তো যারা হচ্ছে সার্জারিতে কেরিয়ার করতে চান বা সার্জারিতে সেটেল হবেন, অবভিয়াসলি আমি যদি আপনার কোনো ডিপার্টমেন্ট বা কোনো ফ্যাকাল্টিকে ছোট করে বলবো না। প্রত্যেকটা জিনিসের প্রতি আলাদা প্যাশনেট থাকতে হবে। বাট সার্জারির ক্ষেত্রে যেটা হয় আপনার মানে প্যাশনেটটা খুব স্ট্রং থাকতে হবে। আপনার স্থিরটা খুব স্ট্রংলি আপনার ফোকাস করতে হবে যে আমি সার্জারিতে কেরিয়ার করব। কেন বলতেছি? আহ, আমরা এখন যেটা বুঝতেছি যে নর্মালি একটা পেশেন্ট আসলো, আপনি তাকে ট্রিটমেন্ট দিলেন বা ওষুধ দিলেন, সামহাউ সে ভালো হয়ে গেল, এইটার ফিলিংস একটা। বাট আপনি যখন একটা পেশেন্টের গায়ে একটা সার্জিক্যাল উন্ড ক্রিয়েট করতেছেন ডিউ টু এনি প্যাথোলজি, অ্যান্ড ওই প্যাথোলজিটা আপনি নিজে বডি থেকে রিমুভ করতেছেন, অ্যান্ড আফটার দ্যাট যখন পেশেন্ট হিল করে যাবে, তখন সেইটার ফিলিংসটা হচ্ছে অন্যরকম। এটা অন্য কোনো ডিপার্টমেন্ট বা অন্য কোনো ফ্যাকাল্টিকে ছোট করে বলা না, বাট সার্জারির ক্ষেত্রে জিনিসটা হচ্ছে এইটা, লাইক এ ওয়ার ফিল্ড। তো এফসিপিএস সম্পর্কে আগে একটু ধারণা দেই। এফসিপিএস এর ফুল এব্রিভিয়েশনটা আপনারা সবাই জানেন, ফেলোশিপ অফ দ্য কলেজ অফ ফিজিশিয়ানস এন্ড সার্জনস। এইটার কিছু সুবিধা আছে, কিছু অসুবিধাও আছে এফসিপিএস ডিগ্রির ক্ষেত্রে। সুবিধা কি? সুবিধা হচ্ছে আপনার গোল্ড স্ট্যান্ডার্ড, অ্যান্ড এটা হচ্ছে বাংলাদেশের হায়েস্ট ডিগ্রি যেই দুই তিনটা আছে ওইটার মধ্যে একটা। অ্যান্ড আপনার হচ্ছে কেরিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে এটা খুবই হেল্পফুল এফসিপিএস ডিগ্রি অর্জন করা। এখন যদি বলি যে সার্জারিতে কেরিয়ার করবেন, কেন কেরিয়ার করবেন? আমি তো সার্জারির মানুষ, আমি সার্জারি নিয়েই কথা বলবো। যে সার্জারিতে কেরিয়ার করার বেনিফিট হচ্ছে, প্রথমত যেটা বললাম যে মেন্টাল পিস, যে আপনি একটা রোগীর সার্জারি করবেন, রোগীটা আফটার সার্জারি সুস্থ হয়ে যাবে, ওইটার ফিলিংসটা অন্যরকম। এটার উল্টাটাও আছে, রোগী এক্সপায়ার করতে পারে, এটা সব ইয়েতেই আছে। বাট এইটার ফিলিংসটা হচ্ছে অন্যরকম। প্রথমে এটা এটা বলে নিই যে এটা হচ্ছে মেন্টাল পিস। দ্যাট মিনস হচ্ছে আপনার মনের ভিতর থেকে আপনার চাইতে হবে, থাকতে হবে যে না, আমি সার্জন হব। এখন বাংলাদেশে আগে হচ্ছে আপনার সার্জারির কিছু মানে কি বলবো, মানে ফিল্ডটা একটু ন্যারো ছিল বা লিমিটেড ছিল। কিছু কিছু সাবজেক্ট ছিল সার্জারির আন্ডারে, যেটা যদি আমরা যেটাকে বলবো সাব স্পেশাল বা ব্রাঞ্চ, ওইগুলা শুধুমাত্র হচ্ছে আপনার মাস্টার অফ সার্জারি বা এমএস কোর্সে ছিল।
এফসিপিএস এ ছিল না। রিসেন্টলি হচ্ছে এই ব্রাঞ্চগুলা অ্যাড হয়েছে। ইন টোটাল আমি যদি দেখি আপনার অর্থোপেডিক সার্জারি, কোলোরেক্টাল সার্জারি, নিউরো সার্জারি, প্লাস্টিক অ্যান্ড রিকনস্ট্রাকটিভ, হ্যাপাটোপিলিয়ারি, তারপর হচ্ছে আপনার কার্ডিওভাস্কুলার, সার্জিক্যাল অঙ্কোলজি অ্যান্ড থোরাসিক সার্জারি, এই ব্রাঞ্চগুলা কিন্তু সবগুলা হচ্ছে আপনার বিসিপিএস অ্যাকসেপ্টেড ছিল না। এটা হচ্ছে রিসেন্টলি এই ব্রাঞ্চগুলা হচ্ছে আপনার বিসিপিএস থেকে এফসিপিএস এর আন্ডারে দেয়া হয়েছে। তো এটা দেওয়ার একটাই কারণ, আপনার আগে তো শুধুমাত্র এফসিপিএস জেনারেল সার্জারি আর স্পেসিফিক কিছু ছিল। এখন আপনার এই ব্রাঞ্চগুলা দেওয়ার ফলে যেটা হয়েছে, এফসিপিএস এ সার্জারির ক্যান্ডিডেট আগের তুলনায় অনেক বেড়ে গেছে। সেকেন্ডলি হচ্ছে আপনার পার্ট ওয়ান, যেটা আমরা বলবো পার্ট ওয়ানে হচ্ছে পাশের হার কিছুটা হইলেও আগের থেকে বাড়ছে। প্রিভিয়াসলি হচ্ছে আপনার পরীক্ষা দিত, বাট পাস রেট খুবই কম ছিল। এখন ব্রাঞ্চগুলো হওয়ার জন্য হচ্ছে এই ব্রাঞ্চগুলোতে যারা আপনার পার্ট ওয়ান যখন পরীক্ষা দিবেন, আপনার সাবজেক্ট চয়েস আসবে যে আপনি কি জেনারেল সার্জারি দিচ্ছেন নাকি হ্যাপাটোবিলিয়ারিতে দিবেন, আইদার নিউরো সার্জারি। তো দেখা যাচ্ছে যে আপনার আপনি হচ্ছে মানে কি বলবো, কম্পিট করার চান্সও বেড়ে যাচ্ছে। প্লাস হচ্ছে আপনার ব্রাঞ্চ হওয়ার জন্য আপনার যে পটেনশিয়ালিটি, ওইটা হচ্ছে আপনি সার্জিক্যাল ফিল্ডে এক্সপোজ করার একটা ইয়ে পাচ্ছেন, কি বলবো এটা, মানে সুযোগ পাচ্ছেন। তো এই যে ব্রাঞ্চগুলোর কথা বললাম, এখানে আপনাদের কিছু কোশ্চেন থাকতে পারে যে ভাই ব্রাঞ্চে কেন যাব, বা কোন ব্রাঞ্চে যাব, কোনটা সবচেয়ে ভালো হয়। এই জিনিসগুলো আসলে না আপু বা ভাইয়া যেটাই বলি, যে আপনার ভাইস ভার্সা, যে কোন ব্রাঞ্চে যাব। হ্যাঁ, টাকা যদি মানি আর্নিং বলেন, এটা সব ব্রাঞ্চেই আছে। আল্লাহ তো আমাদের রিজিক ফিক্সড করে দিছে। আপনি চাইলেও হচ্ছে আপনার রিজিকের বাইরে যেতে পারবেন না, আমিও যেতে পারবো না, কেউই যেতে পারবে না। কিন্তু কথা হচ্ছে যে যদি আপনি চুজ করেন, আপনার ওয়াইজলি ব্রাঞ্চ চুজ করতে হবে। কারণ আফটার এন্ট্রেন্স আপনি পার্ট ওয়ান পাস করে গেলেন, আপনি কোর ট্রেনিং করবেন, মিড টার্ম দিবেন, তারপর প্রিলিমিনারি দিবেন আপনার হচ্ছে এই ব্রাঞ্চের ক্ষেত্রে, তারপর হচ্ছে আপনি অ্যাডভান্স ট্রেনিং এ ঢুকবেন। মেয়েদের প্রসপেক্টস কেমন, কি কি চ্যালেঞ্জ থাকবে? আচ্ছা, আপু একটা কোশ্চেন করছেন, মানে রাইট নাও বর্তমান যে সময়টা, ডে বাই ডে হচ্ছে আপনার ফিমেল সার্জন খুব বেড়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি কথা সত্য, ফিমেল সার্জন খুব বেড়ে যাচ্ছে, কিন্তু একটা মানে অবস্টেকল এটা হচ্ছে আপনার আগেও ছিল, এখনো হচ্ছে। কারণ কি, কারণ আমাদের সিনিয়র মোস্ট সার্জন যারা আছেন, কি বলবো এটা আসলে, এটা একটু ওইভাবেই বলি যে আপনার মেয়েরা যদি সার্জিক্যাল প্রসপেক্টে কেরিয়ার করতে চায়, সিনিয়র মোস্ট সার্জনরা খুব খুশি হয়। এটা আগেও ছিল, এখনো আছে ব্যাপারটা। আর অবস্ট্যাকল যদি বলেন, আপনার স্পষ্টভাষী হতে হবে, ঠোঁট কাটা স্বভাবের হতে হবে, তাহলে হচ্ছে আপনি সার্জারিতে যদি অ্যাজ এ গার্ল বা মেয়ে হিসেবে যদি আপনি কেরিয়ার করতে চান, স্পষ্টভাষী, স্ট্রেট ফরওয়ার্ড হতে হবে। যদি পারেন, যদি গাটস থাকে, তাহলে হচ্ছে সার্জিক্যাল ফিল্ড আপনার জন্য। কিন্তু আপনি যদি নরম স্বভাবের হন, চুপচাপ ইন্ট্রোভার্ট টাইপের হন, তাহলে আপু বলবো যে সার্জিক্যাল প্রসপেক্টসে আপনি শাইন করতে পারবেন না। এখন শাইন করারও আপনার বিভিন্ন, কেন কথাটা বললাম, আহ ট্রেনিং এ তো ঢুকে সবাই, কিন্তু হাতের কাজ বেশ ভালোভাবে শিখে কয়জন বের হয়, আর একাডেমিক্যালি কয়জন থাকে। এখন আমার ক্ষেত্রে আমি যেটা বুঝি ভাইয়া বা আপুরা, সার্জারি মানেই আপনার প্রচুর কাজ করতে হবে। কাজ করতে করতে আপনি শিখবেন, তারপর হচ্ছে আপনার রিফ্লেক্স আসবে। আমার ক্ষেত্রে আমি এটাই বুঝি, এবং আমার গুরুজন যারা আছেন, আমি যাদেরকে দেখছি, প্রফেসর আব্দুল কাদের খান স্যার, মমিন স্যার, মুস্তাফিজুর রহমান স্যার, তারপর হচ্ছে প্রফেসর মোশাররফ হোসেন স্যার, আরো অনেকেই আছে, কেউ কেউ মারাও গেছে। সবার একটাই কথা, যে তোমার কাজ করতে হবে, হাতের কাজ শিখতে হবে। তো সার্জারির ক্ষেত্রে এইটাই, আপনি যত বেশি কাজ পারবেন, আপনার ফিউচার তত ব্রাইট, মানে আপনি তত শাইন করতে পারবেন। এইটার সাথে বাকি সবকিছু জড়ানো আছে।
এখন আগে আমাদের দেশে হচ্ছে আপনার বিসিএস তো আগেও ছিল এখনো আছে, বাট রিসেন্টলি হচ্ছে আপনার বিসিএস এর দিক থেকে সরে আমরা ডক্টররা যারা আছি আপনার দেখবেন কিছু বাহিরের ডিগ্রির দিকে এখন আপনার ঝোঁক বেড়ে গেছে, অথবা শুধুমাত্র আমাদের এফসিপিএস বলেন, এমডি, এমএস ও ডিপ্লোমা মানে বিসিপিএস থেকে একটু দূরে সরে আসতেছে। এখন আগে স্যার একটা কথা বলতো যে সরি, বিসিপিএস না, মাই মিস্টেক, বিসিএস। আগে স্যার একটা কথা বলতো যে বিসিএস না হলে ভালো সার্জন হওয়া যায় না। এটা ছিল, এটা হচ্ছে আপনার 2000 এর প্রিভিয়াস বা 2005-6 ওই পর্যন্ত ছিল। এখন আমার এক্সাম্পল যদি দেই, আমি তো বিসিএস না, আমি জাস্ট এফসিপিএস। আমার তো আপনার 7 মান্থ রানিং। এই 7 মাসের মধ্যে একটা জাস্ট স্টেট কমপ্লিট অ্যাপেন্ডিসেক্টমি আমার নিজের হাতে করা, more than 25, hernioplasty with mesh repair more than 15, fistulectomy both simple complex more than 10 cases, lateral internal sphincterectomy ওইটাও করছি, 8টার মতো কেস করছি, রাইট হেমিকোলেক্টমি, লেফট হেমিকোলেক্টমি, সিগময়েড কোলেক্টমি, এগুলা কিন্তু আমি করছি। আমার মাত্র 7 মাস চলতেছে। এখন এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার ডিপার্টমেন্টের ওপর, আপনার ইউনিটের এনভায়রনমেন্ট, আপনার সিএ কেমন। আচ্ছা, নন গভর্নমেন্ট ট্রেনীদের কি প্রবলেম ফেস করতে হয় ট্রেনিং এর ক্ষেত্রে? এইটা হচ্ছে আপনার ট্রেনিং ইনস্টিটিউট ফর সার্জন বিসিএস এর বেনিফিট কি আগে কেন, একটু কোশ্চেন এরিয়াটা দেখি আমি। নন গভর্নমেন্ট ট্রেনীদের, আচ্ছা, নন গভর্নমেন্ট ট্রেনীদের কি কি প্রবলেম ফেস করতে হয় ট্রেনিং এর ক্ষেত্রে? রিসেন্ট যেটা হয়েছে ভাইয়া নাপুরা, আপনার এই কি বলবো, জুলাই সেশনে যারা পাশ করছে ওদের কিন্তু হচ্ছে আপনার প্রিভিয়াস কিছু নোটিশ দেয়া ছিল যে অ্যালোকেটেড ইনস্টিটিউট অনুযায়ী তাদের ট্রেনিং করতে হবে, বিসিপিএস এর অ্যালোকেটেড ইনস্টিটিউট অনুযায়ী। তো আমাদের ক্ষেত্রেও সেটা ছিল, কিন্তু আমাদের কোনো নোটিশ ছিল না। বাট আমরা হ্যান্ডেল করছি কিভাবে, আমরা বলছি স্যার আপনি আমাদের রিঅ্যালোকেট করেন, যদি রিঅ্যালোকেট করেন বেটার, তা না হলে আপনি হচ্ছে নাম্বার শো করেন বা মেধা তালিকায় যারা আছে ওই অনুপাতে হচ্ছে আপনি প্লেস করেন। আলটিমেটলি পরে এটাই হয়েছে, বিসিবিএস কখনো আপনাকে নাম্বার শো করবে না, কিন্তু আমাদের যাদের প্লেসমেন্ট হয়েছে মোটামুটি এটা আপনার আহ, শাহিন স্যার বলছেন, বিল্লাল আলম স্যার, টিটু মিয়া স্যার, ওনারা আমাদেরকে বলছেন যে এটা তোমাদের মেধা তালিকার ভিত্তিতেই হচ্ছে অ্যালোকেট করা হবে। দ্যাট মিন্স আমরা ধরে নিছি যে হয়তো বা ঢাকার মধ্যে আমরা যারা আছি তারা একটু ভালো মার্ক পাইছি, হয়তো বা একটু আগানো। আলটিমেটলি কিন্তু দেখেন ঢাকার ভিতরে বাহিরে ফিউচার কিন্তু ডিপেন্ড করবে আপনার নিজের উপর। এখন এবার যেটা হইছে, স্টুডেন্টস যারা পরীক্ষায় পাশ করছে ওরা হচ্ছে ডিরেক্ট অ্যালোকেশন বাতিল চাইছে, অ্যালোকেশন বাতিল ঘোষণা দিছে, দিয়ে বিসিপিএস তালা দিয়ে দিছে। তালা দেওয়ার পর বিসিপিএস তো আর আপনাকে এমনি এমনি ছেড়ে দিবে না। বিসিপিএস তখন তার একটা ট্রাম্প কার্ড খেললো কি, যে প্রত্যেকটা সুপারভাইজারের আন্ডার ইনস্টিটিউটে যতগুলো হচ্ছে আপনার ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্টের যতগুলো ইউনিট হেড, দ্যাট মিন্স হচ্ছে সুপারভাইজার, যে প্রত্যেকটা সুপারভাইজারের আন্ডারে বিসিপিএস থেকে এটা ফিক্সড করা 8জন করে ট্রেনি ট্রেন করতে পারবে। এখন এই 8জন ট্রেনির মধ্যে বলেই দিছে নোটিশে ফার্স্ট প্রেফারেন্স থাকবে যারা বিসিএস পোস্টিং, তারপর হচ্ছে নন গভর্নমেন্ট। তার মানে জিনিসটা হইলো কি, জিনিসটা হইছে আপনার ওই যে পেরিফেরিতে যারা ছিল, বিসিএস তো বিসিএস পোস্টিং তো পেরিফেরিতেই থাকে, পেরিফেরি থেকে সেন্টারে আসবে আর সেন্টার থেকে পেরিফেরিতে পাঠিয়ে দিবে। এখন নন গভর্নমেন্ট ট্রেনীদের ক্ষেত্রে প্রথম যেটা প্রবলেম আপনার বলবো আমি রাইট নাও, যে সিচুয়েশন হয়তো বা সামনে থেকে বিসিপিএস আপনাকে যেই জায়গায় অ্যালোকেট করবে আপনার ট্রেনিং ওই জায়গায় করতে হবে। প্রথম প্রবলেম হচ্ছে এইটা। আগে তো নিজেরা চুজ করতে পারতেন বা চুজ করতাম, কিন্তু এখন সেটা আর থাকবে না। বিসিপিএস আপনাকে যেখানে ট্রেনিং ইনস্টিটিউটে অ্যালোকেট করবে আপনার সেই ট্রেনিং ইনস্টিটিউটে গিয়ে ট্রেনিং করতে হবে। এখন দেখা গেছে ওই ইনস্টিটিউটে হচ্ছে আপনার, এটা শুধু সার্জারির জন্য না, মেডিসিন, গাইনি, পেডি, ওভারঅল সবার ক্ষেত্রেই, যে আপনার ওইদিকে সব ফেসিলিটিস নাই। আপনার সব মানে আপনার সার্জারির আন্ডারে বাকি যে ব্রাঞ্চের যেই ডিপার্টমেন্ট গুলো আছে ওই সব থাকবে না।
লেকিংস থাকবে। ওইখানে আপনি প্রপার ইয়ে পাবেন না। এইটা হচ্ছে একটা খুব বড় সমস্যা। আর সেকেন্ড যেইটা অ্যাকচুয়ালি আপনার গভর্নমেন্ট ট্রেনি বা নন গভর্নমেন্ট ট্রেনি এটা আসলে আমি একটু আগে যেটা বললাম আপনাদেরকে যে আপনার যদি ইউনিট হেড ভালো থাকে, আপনার ডিপার্টমেন্ট যদি নন টক্সিক হয়, আপনার সিএ আর রেজিস্ট্রার যদি ভালো থাকে, দেন ভাই আসলে গভর্নমেন্ট আর নন গভর্নমেন্ট ট্রেনির খুব একটা বেশি ফারাক থাকে না। এবং এটা নিয়ে কোনো ডিসক্রিমিনেশনও হয় না। আপনিও কাজ করবেন, ও কাজ করবে। ২ জন ইকুয়ালি রান করতে পারবেন। ফর সার্জনস বিসিএস এর বেনিফিট কি ভাই? আচ্ছা, ফর সার্জনস বিসিএস এর বেনিফিট একটাই যে আপনার উপজেলা হেলথ কমপ্লেক্সে আমাদের তো এখানে হচ্ছে আমরা রুটিন ওটি করি, ইমার্জেন্সি ওটি করি, আমাদের ডেট ফিক্স করা থাকে। ওইখানে আপনার উপজেলা হেলথ কমপ্লেক্সে আপনি প্রচুর রোগী পাবেন, প্রচুর রোগী। যে আপনি অ্যাপেন্ডিক্স করবেন, রোগীর অভাব নাই, হার্নিয়া করবেন, অভাব নাই, হেমিকোলেক্টমির অভাব নাই, ইমার্জেন্সি কেস প্রচুর পাবেন। যার জন্য কি হচ্ছে আপনার ওই কেসগুলা করতে আপনার মধ্যে একটা কনফিডেন্স লেভেল এসে গ্রো করবে। অ্যান্ড অবভিয়াসলি আপনি স্ট্রং মেন্টালিটির হয়ে যাবেন। যে কোনো সিচুয়েশন আপনি হ্যান্ডেল করতে পারবেন। এইটা হচ্ছে বিসিএস এর একমাত্র বেনিফিট যে বিসিএস এ থাকলে আপনি তো উপজেলা হেলথ কমপ্লেক্সে কাজ করে তারপর হচ্ছে আপনি এই জায়গায় আসবেন। আগে কেন প্রফরা বিসিএস, আচ্ছা হ্যাঁ, আগে কেন প্রফেসররা আগে বিসিএস এই জন্যই প্রেফার করতো, কারণ আর কোনো ওয়ে ছিল না। ইন্টারন্যাশনাল রেকগনাইজড ডিগ্রি গুলো আ- এখন যেইভাবে মানুষ ঝুঁকতেছে বা অ্যাভেলেবল, উনাদের সময় ওরকম ছিল না। কাজ করতে হইলো ওই একটাই, বিসিএস দাও, বিসিএস এ হও, হইয়া উপজেলা হেলথ কমপ্লেক্সে যাবা, ওইখানে প্রচুর রোগী থাকবে। মানে আপনি কাজ করে দম ফালানোর সময় পাবেন না, লাইক এরকম। কিন্তু রাইট নাও এই চিত্র অনেকটা বদলায় গেছে। আমি আমার যে স্টেটস গুলা বললাম, বিলিভ মি, ঢাকা মেডিকেলের বলেন, সলিমুল্লাহর বলেন, সোহরাওয়ার্দী বলেন, আরো বড় বড় কিছু নাম আছে, আপনার মিড টার্ম পাস করে গেছে, এতগুলা কেস পর্যন্ত তারা করতেও পারে নাই। এবং এই জন্য আমি বলতেছি যে আই এম ব্লেসড দ্যাট আমার ডিপার্টমেন্ট হেড ভালো, নন টক্সিক, আমার সিএ ভালো, রেজিস্ট্রার ভালো, ফ্রেন্ডলি, কাজ করার স্কোপ আছে। বিসিএস ছাড়া সার্জারি জব প্রসপেক্ট অর মার্কেট কেমন? ভাইয়া, বিসিএস ছাড়া সার্জারি আপনি যদি পাশ করে যান, অবভিয়াসলি আপনি কাজ পাবেন, আপনার কাজ থেমে থাকবে না। আপনি কাজ পাবেন, আপনার কাজ থেমে থাকবে না। যদি বলি বিসিএস ছাড়া আলহামদুলিল্লাহ খারাপ না। এটা তো আসলে ফিগারে বলা যায় না, কিন্তু খারাপ না। অন্তত আমি কাউকে দেখি নাই যে নন বিসিএস সার্জারি এফসিপিএস কমপ্লিট বাট সে বসে আছে। সে হেলদি অ্যামাউন্টই কামাচ্ছে, কারণ মানুষ অসুস্থ হচ্ছে, মানুষ আপনার কাছে যাবে। বেশিরভাগ তো রেফার করে দেয়া হয়, রোগী থেকে কি লাভ ভাই? আপনার কোশ্চেনটা বুঝি নাই, রোগী থেকে কি লাভ ভাই? বেশিরভাগ তো রেফার করে দেয়া হয়। বেশিরভাগ রেফার করে দেয়া হয় এখন। আমার জানা মতে আপনার ঢাকার মধ্যে যতগুলা আছে এইগুলাতে তো সচরাচর রেফারেল সিস্টেম থাকলেও তো কেউ সচরাচর রেফার করতে চায় না। যদি উপজেলা, হ্যাঁ, উপজেলা হেলথ কমপ্লেক্সের ক্ষেত্রে যদি হয়, আপনার সেই ক্ষেত্রে আপনি চ্যালেঞ্জ নিবেন। প্রথম প্রথম আমি বললাম যে রোগী যদি আপনার হেলথ কমপ্লেক্সে আসেও, রেফার না করে আপনি ট্রাই করেন না, হ্যাঁ কিছু রোগী এক্সপায়ার করবে। প্রত্যেকটা বড় বড় সার্জন যারা আছেন, আমাদের স্যার ম্যাডাম যারা আছেন, প্রত্যেকের স্টার্টিং এরকম হইছে। এরকম একিউট অ্যাবডোমেন অর ল্যাপারোটমি একদম আপনার ইনস্ট্যান্ট ওপেন করতে হবে, আপনি তো রেফার করতে পারবেন না, আপনি সাহস করে নেন না চ্যালেঞ্জটা। ভাই, ডিউরিং ট্রেনিং পিরিয়ড বিসিএস এর প্রিপারেশন নেয়ার কি কোনো সুযোগ পাওয়া যায়? ট্রেনিং পিরিয়ডে কি কোনো এক্সট্রা আর্নিং প্রসপেক্ট আছে? আচ্ছা, ডিউরিং ট্রেনিং পিরিয়ড বিসিএস এর প্রিপারেশন নেয়ার সুযোগ থাকে, অবশ্যই থাকে, যদি আপনার এনভায়রনমেন্টটা ভালো থাকে। কিন্তু কথা আছে, আপনার যদি ডিপার্টমেন্টের সিএ যদি খুব স্ট্রিক্ট হয়, সে কখনোই আপনাকে বিসিএস এর জন্য একটানা কোনো গ্যাপ দিবে না। এটা কোথাও কিন্তু নজির নাই, কোথাও নজির নাই যে আপনাকে সুযোগ দিবে। কিন্তু যদি আপনার সিএ ভালো থাকে, আপনি কথা বলার মাধ্যমে হয়তোবা দেখা গেছে যে আপনার
প্রত্যেক মানে প্রতিদিনই তো যেতে হবে আপনার, আইদার মর্নিং, ইভিনিং, অন নাইট, রোস্টার ডিউটি যেটা। ট্রেনিং তো আর গ্যাপ দেওয়ার সুযোগ নাই। তো দেখা গেছে ওই সময় আপনার ওয়ার্কলোড একটু কমায় দিবে। উইকলি হয়তো বা বলবে যে ১ দিন ২ দিন আইসো না। বাট আপনি একদম লং টার্মের যে গ্যাপ, এটা কখনোই ট্রেনিং পিরিয়ডে পাবেন না। হ্যাঁ, পাইতে পারেন যদি আপনি ট্রেনিং ডিসকন্টিনিউ করেন। আপনার ট্রেনিং যদি আপনি ডিসকন্টিনিউ করে আপনি বিসিএস এর প্রিপারেশন নেন। কিন্তু ডিউরিং ট্রেনিং পিরিয়ড আপনি লং টাইমের গ্যাপ কখনোই পাবেন না। ট্রেনিং পিরিয়ডে কি কোনো এক্সট্রা আর্নিং প্রসপেক্ট আছে? আচ্ছা, এটা খুবই মানে একটা যুগোপযোগী প্রশ্ন আমি বলবো। এখন কথা হচ্ছে ট্রেনিং পিরিয়ডে আপনি কিভাবে এক্সট্রা আর্নিং প্রসপেক্ট চাচ্ছেন? আপনি ঢুকেই কি কামাই করবেন এটা চিন্তা করতেছেন? আগে ঢুকেন, ঢুকার পর কাজ করতে থাকেন। যদি আপনার পটেনশিয়ালিটি আসে, আপনি বাইরে কাজ করতে পারবেন। যদি আপনার সাহস আছে আপনি করতে পারবেন। অবশ্যই এক্সট্রা আর্নিং এর প্রসপেক্ট আছে। কিন্তু ওইটা হচ্ছে আপনার মেইনটেইন করতে হবে। অ্যাজ লাইক যে আমি এখানেও ট্রেনিং করতেছি, আমি অন্য একটা প্রাইভেট যেকোনো একটা জায়গায় আপনার মান্থলি স্যালারিতে যেটা ওইটা একটু টাফ। কারণ যেকোনো জায়গাতে আপনি যদি ভাইবা দিতে যান আপনার জিজ্ঞেসই করবে যে তোমার ট্রেনিং পিরিয়ড চলতেছে, তোমার তো রোস্টার ডিউটি চলে, তুমি কিভাবে ডিউটি ম্যানেজ করবা? এক্সট্রা আর্নিং এর প্রসপেক্ট যেটা আপনি শর্ট কেস গুলা করেন, কেস করতে করতে যদি আপনার লং কেসে যদি কোনো ইয়ে আছে মানে আপনার উম, মানে কি বলবো ক্রেডেনশিয়ালিটি গেইন করে যান আপনি, দেন হচ্ছে আপনি দেখেন টিম আপ করে কারোর সাথে করতে পারেন কিনা, তখন তো অনেকের সাথেই পরিচয় হবে। ওইভাবে এক্সট্রা আর্নিং এর প্রসপেক্ট আছে। কিন্তু আমি যেটা বলবো যে মিডের আগে দরকার নাই। মিড পাস করেন, প্রথম ২ বছর কোর ট্রেনিং, মিড পাস করে যখন অ্যাডভান্সে ঢুকবেন তখন দেখবেন কাজের অভাব নেই। আপনার নিজের কনফিডেন্সিয়ালিটিও বাড়বে, আপনার কনফিডেন্স আসবে, বাইরে কাজ করে আপনি কমফোর্ট ফিল করবেন। বিসিএস এন্ড এফসিপিএস দুইটা একসাথে ভালোভাবে প্রেপ নেওয়া পসিবল ইন্টার্নশিপে? আপু, বিসিএস আর এফসিপিএস, কি বলছি না তাসনিম? হ্যাঁ তাসনিম আপু, বিসিএস আর এফসিপিএস দুইটা কখনোই একসাথে ভালোভাবে প্রিপারেশন নেওয়া পসিবল না। আপনার যদি বিসিএস এর দিকে ফোকাস থাকে আপনি শুধু বিসিএস এর প্রিপারেশন নেন। আর যদি এফসিপিএস এর ফোকাস থাকে, যেটা বললাম যে প্যাশনের যদি হয়, সবকিছু বাদ দিয়ে আপনার এফসিপিএস এর দিকে আপনি ট্রাই করবেন। যদি দুইটা নেওয়া পসিবল না হয় কোনটা আগে নিলে ভালো হবে? সবারই তো এক কথা, সবার আগে বিসিএস দেখো, তারপর এফসিপিএস ট্রাই করো। কিন্তু রাইট নাও আমার বিসিএস এর পর, পোস্টিং এর পর, এই যে আপনারা দেখতেছেন তো বিভিন্ন জায়গায় যে ডক্টররা কি পরিমাণ হ্যারাসমেন্টের শিকার হচ্ছে। আর মেয়ে হিসেবে তো এটা আর একটু টাফ। যদি আমাকে বলেন আপনাকে অনেস্ট অপিনিয়ন দেওয়ার জন্য, আমি বলবো আপু আপনি এফসিপিএস এর দিকে ফোকাস করেন। স্যামসাং, আচ্ছা। সার্জারির ফরেন ডিগ্রি গুলো নিয়ে, আচ্ছা। ফরেন ডিগ্রি বলতে হচ্ছে আপনার বিভিন্ন কান্ট্রি ওয়াইজ হচ্ছে আপনার কিছু লাইসেন্স এক্সাম থাকবে। দেন হচ্ছে মাদার ডিগ্রি, যেমন হচ্ছে আপনার এমআরসিএস, এফআরসিএস, এফএসিএস। এই ডিগ্রিগুলা এখন খুবই খুবই পপুলার। বাংলাদেশ থেকে অনেকেই এইদিকে ঝুঁকে যাচ্ছে। এটার কারণ হচ্ছে দুইটা। প্রথমত হচ্ছে আপনার বাংলাদেশে তো আপনার জব সিকিউরিটি নাই। আপনি রোগীর সেবাও করলেন, আপনি মাইরও খাইলেন, দেখা গেল মাইর খাইতে খাইতে মারাও গেলেন, যেটা হয়েছে আমাদের শ্রদ্ধেয় অনেকেই তো ২-৩ জন তো মারাই গেল। জব সিকিউরিটি নাই, এটা একটা। দ্বিতীয়ত হচ্ছে বিসিপিএস আপনার রিসেন্টলি হচ্ছে আপনার এমআরসিএস এর সাথে মানে রয়্যাল কলেজের সাথে, রয়্যাল কলেজ অফ লন্ডন, এডিনবার্গ, আয়ারল্যান্ড, যাই হোক রয়্যাল কলেজের সাথে হচ্ছে একটা কোলাব করার ট্রাই করতেছে। এন্ড এটার জন্য যেটা হইছে আপনার, যদি কেউ এমআরসিএস ডিগ্রি আগে করে ফেলেন, এমআরসিএস পরীক্ষা তো হচ্ছে আপনার দিতেই পারবেন আপনি ইন্টার্নশিপ কমপ্লিটের পর পর। পার্ট এ যদি পাশ করে যান, 6 মান্থ আফটার আপনি পার্ট বি দিতে পারবেন, ওইটাও পাশ করে যাবেন। যদি কারো এমআরসিএস কমপ্লিট করা থাকে, ওর হচ্ছে আপনার ওই ২ বছরের কোর ট্রেনিংও করা লাগে না, মিড টার্ম পরীক্ষাও দেয়া লাগে না। ডিরেক্টলি হচ্ছে আপনার 3 ইয়ার্স এর যে অ্যাডভান্স ট্রেনিং ওইটাতে এনরোল করে দেন হচ্ছে একবারে পার্ট টু ফাইনাল দিয়ে ফেলবে। এমআরসিএস নিয়ে কিছু বলেন, আচ্ছা। বাংলাদেশের পার্সপেক্টিভে যদি আমি এমআরসিএস নিয়ে কিছু বলি, অবভিয়াসলি আপনি এমআরসিএস কমপ্লিট করেন। কমপ্লিট করার পর বললাম তো যে ৩ বছরের যেই
অ্যাডভান্স ট্রেনিং সরাসরি এটাতে এনরোল করতে পারবেন। এন্ড এটাতে এনরোল করার পর আপনি ফাইনাল পরীক্ষা দিয়ে দিবেন। আপনার মিড টার্মও দেয়া লাগবে না, আপনার কোর ট্রেনিং ও করা লাগবে না। কিন্তু আমার ক্ষেত্রে যদি আমি বলি, আমার ওপিনিয়ন একটু উল্টায়া বলবো যে আগে আপনি এফসিপিএস ট্রাই করেন। এফসিপিএস কমপ্লিট করার পর এমআরসিএস দেন। কেন বলতেছি? কারণ এমআরসিএস এ যখন আপনি জিএমসির জন্য এপ্লাই করবেন, মেডিকেল রেজিস্টার্ড লাইসেন্স পেয়ে গেলেন, তারপর হচ্ছে আপনি জব ইন্টারভিউর জন্য আপনার জুম মিটিং এ আসবে তারা। অনলাইনে হচ্ছে বিভিন্ন, আপনি তো সিভি ড্রপ করবেন। ওরা তখন আপনার ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স গুলা দেখে। অ্যান্ড ওরা যেই প্রসপেক্টিভ অনুযায়ী কোশ্চেন করবে সেটা হচ্ছে আপনার ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স। এখন আমার ভীষণটা হচ্ছে যে এফসিপিএস এর যে 5 বছর এক্সপেরিয়েন্স, এটা দিয়ে খুব ইজিলি আপনি এমআরসিএস ক্র্যাক করে ফেলতে পারবেন জবের ক্ষেত্রে। ভাইয়া, হোয়াই ডিড ইউ চুজ সার্জারি ওভার? আচ্ছা, প্রস এন্ড কনস অফ দিস ফিল্ড। ওকে, আচ্ছা, কেন চুজ করছি? এইটার খুব মজার একটা ঘটনা আছে। আমার কিন্তু ইন্টার্নি লাইফে আমি খুব প্যাশনেট ছিলাম অর্থোপেডিক সার্জারির উপর। আমি করছি অর্থোপেডিক সার্জারি, আমি করছি। আমি আপনার পাশ করছি হচ্ছে ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ থেকে। তো অর্থোপেডিক সার্জন ছিল ওইদিকে দুইজন, একজন হচ্ছে আপনার নাজমুস সাকিব স্যার, অ্যাসোসিয়েট প্রফেসর, উনি বেশ রিনাউন্ড স্পাইনাল সার্জন। আরেকজন হচ্ছে প্রফেসর মনিরুল আলম স্যার। তো 6 মাস আমি যখন তাদের সাথে কাজ করলাম, 6 মাস পর এক প্রকার দেখা গেছে যে, কি বলবো আপনার, কিছু থাকে যে স্যারের ফেভারিট আর কি। মানে এত কাজ করার পরও স্যারের ফেভারিট হইতে পারি নাই আমি। আর আদার্স কিছু পোলাপান ছিল, আরো দুই একজন ছিল, ওদেরকে ডিপার্টমেন্টে জায়গা দিতে গিয়া স্যার আমাকে সার্জারিতে ফালাই দিছে। আমাকে সার্জারি ডিপার্টমেন্টে পাঠিয়ে দিছে। ওইখানে আমার পরিচয় হচ্ছে ইমতিয়াজ ফারুক স্যারের সাথে, প্লাস্টিক সার্জন তানভীর আহমেদ স্যারের সাথে। ইমতিয়াজ ফারুক স্যার হচ্ছে আপনার ডিএমসির ডিপার্টমেন্ট হেড। তারপর হচ্ছে বার্ন এন্ড প্লাস্টিকের তানভীর স্যারের সাথে, ওনাদের সাথে আমি খুব ল্যাব কল করছি। তানভীর স্যারের সাথে তো মাস্টেকটমি করতাম, আমি অহরহ করছি, অনেকগুলা মাস্টেকটমি করছি। তারপর কোলোরেক্টাল সার্জন ছিল গোলাম মোস্তফা স্যার। আর ইউরোলজিস্ট ছিল হচ্ছে প্রফেসর এটিএম মৌলাদা চৌধুরী। এই যে 4-5টা নাম বললাম ভাইয়ান্ডা পুরা, ওনাদের সাথে কাজ করতে করতে মানে সার্জারির দিকে একটা ভালোবাসা আইসা পড়ছে, যেই ভালোবাসাটা আমি আর ডিনাই করতে পারি নাই। অর্থোপেডিক্স ওভারকাম করে আমি সার্জারিতে ঢুকছি। দ্যাটস ওয়াই, এই 5টা পিপলের জন্য। এখন আমি যদি প্রস এন্ড কনস বলি, আহ, আপনার প্রত্যেকটা জিনিসেরই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুইটাই থাকবে। ডিসঅ্যাডভান্টেজ যদি বলি, এফসিপিএস টা আসলে লিমিটেড গ্লোবাল রিকগনিশন, দ্যাট মিন্স হচ্ছে আপনার ইন্টারন্যাশনালি এটা রিকগনিশন খুবই কম। আহ আমার যদি আমি এশিয়ান কান্ট্রি গুলো বলি বা সাবকন্টিনেন্ট বলি, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, খাতায় কলমে আছে ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া বা এমসিএ ও রিকগনাইজ করে, বাট ওরা কখনোই আপনাকে চান্স দিবে না। আর গালফ কর্পোরেশন কাউন্সিল কান্ট্রি যেগুলো জিসিসি, সৌদি আরব, ইউনাইটেড স্টেট, ইউএই, ওমান, কাতার, এগুলাও রিকগনাইজড, বাট কনসালটেন্ট হিসেবে গিয়ে সার্ভাইভ করতে পারছে হাতে গোনা। দ্বিতীয়ত হচ্ছে আপনার ফিনান্সিয়াল কস্ট, এখন এটা অনেকটাই রিজলভ হয়ে গেছে। আগে স্যালারি ছিল 20,000, তারপর তো আমাদের সিনিয়র যারা আছে, আগের যারা আছে, ওনারা তো অনেক কিছু করলো, করার পর রাইট নাও এই স্যালারিটা হচ্ছে এখন 35। সো এখন এটা আসবে না, মোটামুটি স্বচ্ছতা আছে। ভেরি ভেরি টাফ এক্সাম, ভেরি টাফ। আপনি যতই ব্রেইনি হন, যতই ব্রিলিয়ান্ট হন, যতই একাডেমিক হন, আপনি শিওর বা গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না আমি এফসিপিএস পাস করে যাব একবারে। সেভারাল টাইমস হতে পারে। এইটা হচ্ছে একটা ডিসঅ্যাডভান্টেজ। আর অ্যাডভান্টেজের কথা যদি বলি, অবশ্যই আপনার স্কিল ডেভেলপ হবে। স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে এটা খুবই খুবই ভালো। হায়ার ক্রেডিবিলিটি এন্ড রিকগনিশন ইন বাংলাদেশ, কেরিয়ার অ্যাডভান্সমেন্টের ক্ষেত্রে খুবই হেল্পফুল। আর আমি আপনাদেরকে ফার্স্টে যেটা বলছি, ব্রাঞ্চ হওয়ার ফলে যেটা হয়েছে, স্পেশালাইজড এক্সপার্টাইজ এরিয়া খুব বেড়ে গেছে, জব অপরচুনিটি বেড়ে গেছে। ভাইয়া, মেয়ে সার্জন এন্ড ছেলে সার্জন নিয়ে জব মার্কেটে কেমন ডিসক্রিমিনেশন হয়? হ্যাঁ, ডিসক্রিমিনেশন আছে আপু, ডিসক্রিমিনেশন আছে। মেয়ে সার্জন এন্ড মানে মেল সার্জন এন্ড ফিমেল সার্জন, জব মার্কেটে এটা ডিসক্রিমিনেশন আছে। এন্ড এটা বলবো খুব ভালো পরিমাণেই আছে, খুবই ভালো পরিমাণে আছে।
কেন হয় ওইটা জিজ্ঞেস করেন না, তবে এতটুকু বলতে পারি যে আপনার বোল্ড, স্ট্রেট ফরওয়ার্ড, এক্সট্রোভার্ট হইতে হবে, তাহলে আপনার ডিসক্রিমিনেশনটা চোখে পড়বে না। কিন্তু আপনি যদি ইন্ট্রোভার্ট টাইপের হন, নরম লাজুক স্বভাব, তাহলে দেখবেন যে হিউজ ডিফারেন্স। একটা মেল সার্জনের সাথে তো বটে, ফিমেল সার্জনের সাথেও দেখবেন যে অনেক ডিসক্রিমিনেশন থাকবে। নাওএডেজ এমআরসিএস কি ওটস ইট? এমআরসিএস এখন রিকগনাইজ না, শুনছি বাইরের কোনো কান্ট্রিতে এমআরসিএস দিয়ে কি স্পেশালাইজড পাথওয়েতে বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে কি? আচ্ছা, এমআরসিএস এখন না না না, বাহিরের কান্ট্রি গুলোতে কে বলছে রিকগনাইজড না? শোনা কথায় কখনো কান দিবেন না। এমআরসিএস, রয়্যাল কলেজ, এইটা সারা জীবন আপনার ইন্টারন্যাশনালি রিকগনাইজড ডিগ্রি। হ্যাঁ, অবশ্যই স্পেশালাইজড পাথওয়েতে যাওয়ার সুযোগ আছে। ওইটার জন্য আপনার যেটা বললাম, যে আপনি যদি নিউরোসার্জারিতে ক্যারিয়ার করতে চান, অথবা হচ্ছে আপনার কোলোরেক্টাল, অথবা আপনার অঙ্কোপ্লাস্টিক সার্জন, প্লাস্টিক সার্জন, ওই ক্ষেত্রে আপনার ট্রেনিংটাও একটু ওইভাবে করতে হবে। যেমন আমার পরিচিত অনেকেই আছে, অনেক ভাইয়া আছে, অনেক আপুরা আছে, ওনারা হচ্ছে আপনার ডিএমসির ক্যাজুয়ালটিতে যে হচ্ছে আপনার নিউরোসার্জারিতে ক্যারিয়ার করবে, অনারারি ট্রেনিং করতেছে নিউরোসার্জারিতে 6 মান্থ, 12 মান্থ, এভাবে গেছে, একটা ইনস্টিটিউট থেকে আরেকটা ইনস্টিটিউট করতেছে। কিন্তু প্রবলেম যেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি নতুন কোনো কিছু একটা হইলে ওইটা আর বেশি দিন থাকে না, ওভার স্যাচুরেটেড হয়ে যায়। এমআরসিএস এর ক্ষেত্রেও এখন এটা হচ্ছে। অনেক এমআরসিএস হোল্ডার আছে দেখবেন আপনার জব হচ্ছে না, স্যাচুরেটেড, ইন্টারভিউ দিয়ে যাচ্ছে, চাকরির পর চাকরি দিয়ে যাচ্ছে, বাট কল পাচ্ছে না। এইটা একটু প্রবলেম। ওইটার জন্যই যেটা বললাম যে আপনার এমআরসিএস যদি কমপ্লিট থাকে, অবভিয়াসলি আপনার সুযোগ থাকলে আপনি কমপ্লিট করবেন। আপনি ডিরেক্টলি হচ্ছে আপনার অ্যাডভান্স ট্রেনিং এ ঢুকে আপনি এফসিপিএস এর ফাইনাল পরীক্ষা দিয়ে দিতে পারতেছেন। আপনার ওইদিকে 2 বছর কমে গেল, এন্ড দুইটা ডিগ্রি যদি থাকে, অন্তত বাংলাদেশে আপনার মানে ভাতের অভাব হবে না। সার্জারি এফসিপিএস পার্ট 1 এর জন্য কি আপনি ইন্টার্নশিপ থেকে প্রিপারেশন নিয়ে স্টার্ট করছেন? না ভাই, আমি আফটার ইন্টার্নশিপ আমার গুরু ছিল দিলীপ স্যার। দিলীপ স্যারের কোচিং করছিলাম, দেন হচ্ছে ক্র্যাক করতে পারছি। অর্থোপেডিক্স এর ক্ষেত্রে এফসিপিএস আর এমএস কোনটা প্রেফার করবেন? আচ্ছা, প্রেফার তো করে সবাই এমএস, কারণ একটাই, এফসিপিএস হচ্ছে আপনার এটাতে সহজে পাস করাতে চাচ্ছে না বা চায় না। কিন্তু আপনার যদি আপনি রিসেন্ট ইয়ার গুলোতে দেখেন বা রিসেন্ট সেশন গুলোতে দেখেন, অর্থোপেডিক সার্জারিতে কিন্তু প্রচুর পরীক্ষা দিচ্ছে এখন। ওরা কেন দিচ্ছে সেটা ওদের সাথে কথা বলে আমি যতটুকু বুঝলাম, যে ওদের টার্গেট হচ্ছে আপনার কাজ শিখবে। আপনার এমএস তো হচ্ছে কিছু স্পেসিফিক ইনস্টিটিউট আপনার চুজ করে দেওয়া। এফসিপিএস এর ক্ষেত্রে ও যেটা ওরা প্রেফার করে যে আপনার 2 বছর কোর ট্রেনিং করবে, করার পর মিড পাস করলে, আমি যদি ইনস্টিটিউট ওয়াইজ বলি, শুধুমাত্র নিটর, নিটর হচ্ছে আপনার মিড টার্ম পাস না করলে আপনাকে ট্রেনিং এর কোনো সুযোগই দিবে না। বাকি যে ইনস্টিটিউট গুলো আছে ওইগুলা হচ্ছে আপনার 1 বছর পর্যন্ত আপনি অ্যাডভান্স ট্রেনিং এর 1 বছর পর্যন্ত করতে পারবেন, মিড টার্ম পাস না করেও। এইটা হচ্ছে একটা পয়েন্ট। কিন্তু আমি যদি বলি অর্থোপেডিক্স এর ক্ষেত্রে আমি এমএস প্রিফার করব, কারণ এফসিপিএস অর্থোপেডিক্স এর পাস রেট খুবই কম। আপনি হাতে গোনা কয়েকজন অর্থোপেডিক সার্জন পাবেন যারা ওভারঅল এফসিপিএস পাস করা বাংলাদেশের মধ্যে, কিন্তু এমএস সার্জন অনেক পাবেন। ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া এটসেট্রা কান্ট্রিতে কি সার্জিক্যাল ফিল্ডে ক্যারিয়ার করার ওয়ে আছে? ইজ ইট পসিবল? অবশ্যই পসিবল, কিন্তু ওইটার জন্য হচ্ছে আপনার প্রিপারেশন যতটুকু আপনার ইউকেএমএলই বলেন, তারপর ইউএসএমএলই, তারপর অস্ট্রেলিয়ান মেডিকেল লাইসেন্স এক্সামিনেশন যেটা, এইগুলার প্রিপারেশনটা একটু আপনার ইন্টার্নি লাইফ থেকে নিতে হয়। কিছু কিছু ক্ষেত্রে আমি দেখছি আপনার 3rd ইয়ার 4th ইয়ার থেকে নয়া শুরু করে দেয়। দিলীপ কুমার নাথ, ধন্না, সাব্বির ভাই, উনি হচ্ছে দিলীপ কুমার নাথ। তারপর আপনার এফসিপিএস এর আরেকটা খুব বড় বেনিফিট আছে, যেটা আমি আপনাদের এখনো বলি নাই। আপনি এফসিপিএস ট্রেনিং করলেন, এফসিপিএস পাশ করলেন, করার পর প্রাইভেট ট্রেনিদের ক্ষেত্রে যেটা হয়,
আপনি ল্যাটারাল এন্ট্রি নিতে পারবেন। ল্যাটারাল এন্ট্রি বলতে আপনার যদি হ্যাপাটোবিলিয়ারির প্রতি কোনো এফেকশন থাকে, অথবা আপনার কোলোরেক্টালের প্রতি এফেকশন থাকে, সার্জিক্যাল অনকোলজির ক্ষেত্রে যদি কোনো এফেকশন থাকে, প্রাইভেট ট্রেনিং যদি হয়, আপনি এফসিপিএস এক্সাম পাস করেন, করার পর হচ্ছে আপনি সার্জিক্যাল অনকোলজি বা যে কোনো একটা ব্রাঞ্চে পরীক্ষা দিয়ে দিতে পারবেন। কিন্তু গভর্নমেন্ট ট্রেনিদের ক্ষেত্রে 3 বছর আরো সার্ভিস দেওয়ার পর, আরো ট্রেনিং করার পর মোর, এদিকে তো আপনার 5 বছর এফসিপিএস এ গেলই, আরো 3 বছর হচ্ছে আপনার ট্রেনিং করতে হবে। তারপর হচ্ছে আপনি ল্যাটারাল এন্ট্রি নিতে পারবেন। এটা হচ্ছে খুব বড় একটা অ্যাডভান্টেজ আমার মতে। কারণ ব্রাঞ্চে আগে তো হচ্ছে আপনার মাদার থেকে ব্রাঞ্চে যাওয়া যেত, এখন তো ওইটা কমপ্লিটলি অফ করে দিছে। এখন ওইটা যাওয়ার ওয়ে একটাই, যে যারা জেনারেল সার্জারিতে ট্রেনিং হিসেবে ঢুকছে, ট্রেনিং করতেছে, আফটার কমপ্লিশন অফ দ্য ডিগ্রি, তারপর হচ্ছে আপনি একটা সাব স্পেশালিটি চুজ করবেন, পরীক্ষা দিবেন। আর যদি গভর্নমেন্ট ট্রেনি হন, জেনারেল সার্জারিতে এফসিপিএস করার পর আরো 3 বছর ট্রেনিং করতে হবে। এই 3 বছরের মধ্যে আবার কথা আছে যে ভাইয়া তাহলে প্রাইভেটের ক্ষেত্রে কেন কোনো সময় নাই, গভর্নমেন্টের ক্ষেত্রে আছে। এই যে 3 বছর আপনি ট্রেনিং করতেছেন, এর মধ্যে আপনার আপনার প্রমোশন হবে না। আপনি সিএ থাকলে ওখান থেকে হচ্ছে আপনার রেজিস্ট্রার হবেন, আপনি রেজিস্ট্রার থেকে হচ্ছে আপনি যদি একাডেমিক লাইনে চলে যান তাহলে হচ্ছে এপি হবেন, এপি থেকে অ্যাসোসিয়েট, অ্যাসোসিয়েট থেকে হচ্ছে আপনি প্রফেসরের দিকে যাবেন আস্তে আস্তে। আর যদি আপনি ক্লিনিক্যালি থাকেন তাহলে হচ্ছে আপনার কি বলবো, যে জুনিয়র কনসালটেন্ট, দেন কনসালটেন্ট, আপনার প্রমোশন কিন্তু হতে থাকবে। আর দ্যাট টাইম আপনি ট্রেনিং 3 ইয়ার্স মোর করার পর হচ্ছে আপনি এক্সাম দিবেন। রাহা, প্লাস্টিক এন্ড রিকনস্ট্রাকটিভ থোরাসিক সার্জারি, হ্যাপাটোবিলিয়ারি সার্জারির জন্য এমএস অর এফসিপিএস বেটার। আচ্ছা, ওভারঅল যদি বলি, যে প্লাস্টিক রিকনস্ট্রাকটিভ থোরাসিকটা, এটা এখনো এফসিপিএস অতটা ইয়ে হয় নাই। হ্যাপাটোবিলিয়ারি খুব বেশি নতুন। হ্যাঁ, প্লাস্টিক এন্ড রিকনস্ট্রাকটিভ এটা আপনি এফসিপিএস করতে পারেন, বাট থোরাসিক সার্জারি এন্ড হ্যাপাটোবিলিয়ারি এটার জন্য এখন পর্যন্ত টিল নাও এমএস বেটার। বাট অবশ্যই যেহেতু আপনার ব্রাঞ্চ খুলছে, অবশ্যই ট্রেনই ঢুকবে, এটা আস্তে আস্তে আরো এক্সপান্ড হবে। তখন হয়তো বা দ্যাট টাইম আমি গিয়ে বলতে পারবো যে না, এখন প্লাস্টিক সার্জারি, থোরাসিক সার্জারি, হ্যাপাটোবিলিয়ারির জন্য এফসিপিএস বেটার দেন এমএস। ফর জেনারেল সার্জারি ভাইয়া, আচ্ছা ভাইয়া ওর আপু, ফর জেনারেল সার্জারি আপনি চোখ বন্ধ করে এফসিপিএস এর দিকে যান, চোখ বন্ধ করে। কারণ আপনি যদি আপনার আশেপাশেও তাকান, আপনি এমএস জেনারেল সার্জারি পাবেন খুব কম। আছে, অনেকেই আছে, বাট অতটা বেশি না। আপনি আপনার মানে যাদেরকে আপনি আপনার কি বলবো মেন্টর মানবেন, বা যাদেরকে চিনেন, রিনাউন্ড প্রফেসর যারা আছে দেখেন না, তখন থেকে শুরু করে এখন পর্যন্ত বেশিরভাগই তো হচ্ছে আপনার জেনারেল সার্জারি এফসিপিএস, জেনারেল সার্জারির জন্য এফসিপিএস। এন্ড এখানেও একটু কথা বলি যে এফসিপিএস, এমএস, আপনারা কোচিং এ গেলে বা বিভিন্ন জায়গায় এরকম হবে যে ভাই আমি একটা প্রিপারেশন নিচ্ছি, আর একটা নিতে পারবো কিনা। আমি বলবো যে আপনি যদি সার্জারির জন্য প্রিপারেশন নেন, প্লিজ ডানেও কান দিবেন না, বামেও কান দিবেন না, স্ট্রেট ফরওয়ার্ড আপনি শুধু সার্জারি প্রিপারেশন নেন, আগে পরে কিচ্ছু না। সার্জারির প্রিপারেশন নিতে থাকেন, কারণ আপনার দেখা গেছে যে বাকি প্রিপারেশন গুলো এরকম হয়, আপনার পরীক্ষা আপনার জানুয়ারি আর জুলাই এই 2টা সেশনে হয়। দেখা গেল আপনার অক্টোবরের দিকে যখন আপনার পড়ার পিক টাইম, যে আপনি পড়তেছেন, এক্সাম বেচ গুলোতে এক্সাম দিচ্ছেন, হঠাৎ তখন দেখবেন যে বিভিন্ন ব্যাচ স্টার্ট হচ্ছে ফর রেসিডেন্সি। এন্ড জানুয়ারি সেশন পরে যখন জুলাই সেশনের কাছাকাছি যাবেন, দেখবেন যে ডিপ্লোমার ব্যাচ। তখন হচ্ছে আপনার একটু মাইন্ডসেট যেটা করছিলেন ওটা ঘুরে যাবে, কনসেন্ট্রেট করতে পারবেন না। এই জন্য বললাম যে যদি আপনার ফোকাস থাকে যে আপনি পরীক্ষা দিবেন, আপনি পরীক্ষা দেন। হুইচ ব্রাঞ্চ ইজ বেটার ফর ফিমেল? আচ্ছা, এখন তো ফিমেলদের জন্য তো হচ্ছে আপনার যদি বলি আর কি, আপনার প্লাস্টিক, দেন হচ্ছে আপনার কোলোরেক্টাল সার্জারিতেও কিন্তু এখন বেশ ফিমেল কেরিয়ার করতেছে, কারণ কোলোরেক্টাল সার্জারিটা খুব মানে রাইজিং। মোস্ট মানি আর্নিং হচ্ছে আপনার নিউরো সার্জারি।
মোস্ট মানি আর্নিং ওটি হবে দিনে 2-3টা, কিন্তু আপনার প্রত্যেকটাই লাখ বা লাখের উপরে চার্জ। দেন হচ্ছে অর্থোপেডিক সার্জারি, একটু কম কিন্তু আপনার কেস বেশি। তারপর হচ্ছে কোলোরেক্টাল সার্জারি, এগুলা। বাট ফিমেল হিসেবে হচ্ছে আপনার প্লাস্টিক এন্ড রিকনস্ট্রাকটিভ, দেন হচ্ছে সার্জিক্যাল অঙ্কোলজি। সার্জিক্যাল অঙ্কোলজির কিন্তু আপনার ইয়েটা মানে ফিল্ড বেড়ে যাচ্ছে এখন, খুব চাহিদা এটার। ফিমেল হিসেবে আপনি প্লাস্টিক অথবা হচ্ছে আপনার সার্জিক্যাল অঙ্কোলজি, আর যেটা বললাম যে কোলোরেক্টাল সার্জারি। অ্যানেস্থেশিয়া এন্ড জেনারেল সার্জারি, দুইটার কোশ্চেন কি দুই রকম? হ্যাঁ, অ্যানেস্থেশিয়ার কোশ্চেন আর জেনারেল সার্জারি কোশ্চেন ডিফারেন্ট থাকে। এফসিপিএস এন্ড এমএস কম্বাইন্ড প্রিপারেশন নেওয়া কি ভালো হবে? ভাইয়া আসলে দুইটার কম্বাইন্ড প্রিপারেশন নেওয়াটা ঠিক হবে কি হবে না সেটা আপনি ভালো বুঝবেন। বাট আমি যেটা বুঝি আপনার, এটা একদম সত্যি কথা যে এফসিপিএস এর প্রিপারেশন একরকম, এমএস এর প্রিপারেশন আরেক রকম। এটা কোনোটা কাউকে ছোট করতেছি না। এমএস এর ক্ষেত্রে যেটা হয় যে আপনার কিছু, এখন তো কিছু কোশ্চেনের ভেরিয়েশন আসতেছে ডে বাই ডে, আরো এটা আরো হবে। কিন্তু আপনার কিছু মানে গদবাঁধা কিছু জিনিস থাকে, কজোলজি, যে কজ, এইটার কজ কি আপনি স্ট্রেট ফরওয়ার্ড মুখস্থ করবেন, ওইখান থেকে আপনার কোশ্চেন পিক করবে। এরকম কিছু মুখস্থ বিদ্যা থাকে, কিন্তু এফসিপিএস এর ক্ষেত্রে না, আপনার এরকম কোনো চান্স নাই। এফসিপিএস হচ্ছে একদম আপনার স্ট্রাকচারাল স্মলেস্ট ইউনিট পর্যন্ত ব্রেকডাউন কইরা আপনার ভিতর থেকে নলেজটা বের করে আনবে। আমি যদি বলি, অবভিয়াসলি আপনি যে কোনো একটার প্রিপারেশন নেবেন, কখনোই কম্বাইন্ডে যাবেন না। কখনোই কম্বাইন্ডে যাবেন না, নিবেন একটার প্রিপারেশন, দেন দেখবেন একটা হইলে আরেকটা হয়ে গেছে। কিন্তু এখন তো আর আগের মতো নাই যে এফসিপিএস এর সাথে সাথে আমি হোল্ড করে এমএস এ ঢুকলাম। যে কোনো একটা মেজর ডিগ্রি, যে কোনো একটা, কম্বাইন্ড না নিলে সিঙ্গেল, আইদার এফসিপিএস অর এমএস। আচ্ছা ভাই, ইএনটি নিয়েও কিছু বলেন। আচ্ছা ভাইয়া, বলতেছি নাসিব ভাই, আচ্ছা ইএনটি নিয়েও একটু কিছু বলেন, প্রিপারেশন কেমন হবে, কিভাবে নিব, কোচিং কোথায় করলে ভালো হবে, এটসেট্রা। আচ্ছা, যদিও আমার ইএনটি নিয়ে হচ্ছে ও, ইয়াটা একটু কম, ইএনটির ইয়েটা সম্পূর্ণ আলাদা, এটার কোশ্চেনও আলাদা হয়। প্রিপারেশন কেমন হবে, কিভাবে নিব, আচ্ছা কোচিং যদি বলি, দেখেন কোচিং তো এখন অনেকগুলা আছে, কাউকে প্রমোটও করব না, কাউকে ডিমোটও করব না। জেনেসিস, ম্যাট্রিক্স, সিনাপস, এক্সক্লুসিভ এড এডুকেশন, অনেক কিছুই আছে। কিন্তু আমার গোড়া ছিল দিলীপ স্যার। হ্যাঁ, আমি জেনেসিসে পরে এক্সাম বেঁচে ছিলাম, এক্সাম দিছি খালি, জেনেসিসে এক্সাম দিছি। ওভারঅল যদি আমি বলি, জেনেসিসটা ভালো, জেনেসিস গুড। কারণ জেনেসিসের কিছু ওল্ড মেন্টর গুলা আছে, তো ওরা আপনাকে মানে গাইড করবে খুব সুন্দর মতো। যেমন অ্যাবডোমিনের জহির ভাই, বায়োজিৎ বোস্তামি ভাই, তারপর হচ্ছে নিউরো সার্জারি সাইফুল সোড ভাই, বডি ফ্লুইডস এর হচ্ছে পিয়াস কর্মকার, আমার ক্লোজ ছোট ভাইও। এরকম কিছু মানে এখনো আপনার বেসলাইন মেন্টর আছে, ওরা হচ্ছে আপনাকে ইয়ে করবে। যদি কোচিং করতে চান জেনেসিসে করতে পারেন, বাকিগুলাও ভালো, খারাপ না। এফসিপিএস করে দেন এমএস করা যাবে, হ্যাঁ করা যাবে। ভাইয়া এমআরসিএস দেন এমএস করা যাবে কি? ইজ ইট গুড? না, এমআরসিএস এমএস টা আসলে গুড চয়েস না। যেটার সাথে হচ্ছে আপনার মানে কোলাবোরেশন নাই, ওটা কেন করতে যাবেন? আপনি এমআরসিএস দেন এফসিপিএস চিন্তা করেন না। মেয়েদের ক্ষেত্রে সার্জারির জন্য কেরিয়ার পাথওয়ে কোথায় মেয়েদের কম ডিসক্রিমিনেশন হয়, এমএস অর এফসিপিএস? আপু, এতক্ষণ যা বললাম ডিসক্রিমিনেশন, এটা একদম লোয়েস্ট লেভেলে থাকে এফসিপিএসসি। আপনি যদি এমএস এ যান, প্রথম ডিসক্রিমিনেশন যেটা হবে, একটা গভর্নমেন্ট একটা নন গভর্নমেন্ট, মানে বিসিএস হোল্ডার কিছু থাকে আপনার রেসিডেন্ট, আর নন বিসিএস রেসিডেন্ট, ওইখানে হচ্ছে আপনার একটা ডিসক্রিমিনেশন হয়। এবং এই ডিসক্রিমিনেশন খুবই খুবই বাজে রকমের। অনেকে হচ্ছে আপনার কোর্স আর কন্টিনিউ করেই না, কোর্স থেকে ডিসকন্টিনিউ করে চলে আসে। ডিসক্রিমিনেশনটা কম হয় হচ্ছে এফসিপিএস এর ক্ষেত্রে। আর যদি সার্জারি ক্ষেত্রে আপনি ক্যারিয়ার পাথওয়ে করতে চান,
আপনার জন্য যেটা বললাম যে আপনি ব্রাঞ্চে যেতে পারেন। ব্রাঞ্চে হচ্ছে আপনার সার্জিক্যাল অনকোলজি, প্লাস্টিক সার্জারি, তারপর হচ্ছে কোলোরেক্টাল, এগুলাতে যেতে পারেন আপনি। জেনারেল সার্জারিও খারাপ না, কিন্তু অবশ্যই সবকিছুর পরেও অনেক কিছু ডিপেন্ড করবে হচ্ছে আপনার আশেপাশে এনভায়রনমেন্টের উপর, আপনার সারাউন্ডিংস পিপলের উপর। ওরা যদি টক্সিক হয়, আপনি যতই ভালো হন, লাভ নাই। এরকম হয়। অনেক অনেক এক্সাম্পল আছে, ওইগুলাতে আর গেলাম না আমি। ভাই, আমাদের ফাইনাল ইয়ারে বেইলিয়ান ল্যাব ভালোভাবে পড়া নাই, এই ক্ষেত্রে কি কোনো প্রবলেমস হবে? 100% প্রবলেম হবে। বেইলি অ্যান্ড ল্যাব ছাড়া আপনি পার্ট ওয়ান এর প্রিপারেশন তো নাই না। আপনার সার্জন হিসেবে যদি আপনি ক্যারিয়ার বিল্ড আপ করতে চান, বেইলিয়ান ল্যাব ওইটাকে আপনার বুকে ধারণ করে চলতে হবে। পার্ট ওয়ান তো ইম্পসিবল, পার্ট টু এর ক্ষেত্রে হচ্ছে পুরাটা পড়ে ফেলতে হয়। হ্যাঁ, আমাদের সমস্যা হচ্ছে দুইটা। আমরা যখন ছিলাম, বেলিয়ান লাভ ভালোভাবে আমরা নিজেরাও পড়ি নাই, স্যাররা শুধু মুখে মুখে তাগাদা দিয়া গেছে, মেইন বই পড়ো, মেইন বই পড়ো, মেইন বই পড়ো, এতটুকুই। কিন্তু কোনো আর্জেন্সি দেয় নাই, আমাদের নিজেদেরও ছিল না। আর সেকেন্ড থিং হচ্ছে যেটা, আপনারা যখন পোস্ট গ্রাজুয়েশনের ট্রেনিং করবেন, পোস্ট গ্রাজুয়েশনের জন্য প্রিপারেশন নিবেন, অনেক অনেক মানে বলে না যে আপনি তো এমবিবিএস পাশ করে আসছেন, তাহলে কেন আলাদা করে প্রিপারেশন নিতে হয় আমাদের? কারণ একটাই, যখন একটু হোল্ড, যখন আপনি প্রিপারেশন নিবেন, যখন আপনার জ্ঞানের পরিধি আস্তে আস্তে বাড়বে, তখন আপনার মাথায় প্রথম এই জিনিসটা আসবে, এইটা তো পড়ছিলাম, এইটাই ভাবে। অথবা চিন্তা করে দেখবেন যে ছোটখাটো অনেক কিছু আছে যেগুলো আপনার নলেজের কি বলবো ডেপথ বাড়ায়। এই জিনিসগুলা হয়তো বা আপনি আপনার স্যারদের থেকে ওভাবে ডেলিভারি পান নাই, বলে নাই স্যাররা ওইভাবে। হাউ ইজ দ্য আর্নিং প্রসপেক্টস ইন দ্য ফিল্ড অফ সার্জিক্যাল অনকোলজি? সার্জিক্যাল অনকোলজি তো একদম একদম নতুন, বাট এটার আপনার আর্নিং প্রসপেক্টটা খুবই ভালো। যদি আমি বাংলায় বলি, আপনার সবই তো, যদি সার্জিক্যাল অনকোলজি না বলে এটা আমি বলতে পারি, আরেকটা যদি নাম বলতে বলেন, এটা পেলিয়েটিভ সার্জন। আপনি সার্জিক্যাল অনকোলজির 100টা যদি কেস পান, আপনি 80% কেসই তো হচ্ছে আপনার গন কেসে চলে যায়। আইদার মেটাস্টেসিস হয়, বিশাল বড় মাস থাকে, যেটা হচ্ছে আপনার পেশেন্ট তো আর মানে সার্ভাইভ করবে না, ওইভাবে আসবে না। ওই ক্ষেত্রে আপনি পেলিয়েটিভ ট্রিটমেন্ট হিসেবে হচ্ছে আপনি রিসেকশনে যাবেন। ওইটার আপনার সেফ সাইডই বলা যায়, যে পেশেন্ট এক্সপায়ার হবে নিয়ম অনুযায়ী, যে ক্যান্সার পেশেন্ট লাস্ট টাইম, ঠিক আছে আমি একটু সার্জারি করে দেই, এতে যদি কিছুদিন ভালো থাকে। এমআরসিএস পার্ট ওয়ান এর প্রিপারেশন কিভাবে নিব ভাই, এটা সম্পর্কে একটু গাইডলাইন্স দেন। আচ্ছা, এমআরসিএস পার্ট ওয়ান এর জন্য এখন অনেক অনেক অনলাইন কোচিং আছে, অনেক কিছু আছে। যদি প্রিপারেশন নিতেই চান, কিছু বুক ম্যাটেরিয়ালস লাগে, আর কিছু হচ্ছে আপনার মানে মেন্টর তো মাস্ট। এখন আমি যদি বলতে চাই, এমআরসিএস এ দেখেন আগে তো ছিল এটা কত, 660 ইউরো, এখন বোধহয় ইউরোর দাম বেড়ে গেছে। আহ, এখন প্রায় 1 লাখ টাকার কাছাকাছি। 1 লাখ টাকার কাছাকাছি আপনার পার্ট এ বা পার্ট ওয়ান এক্সাম দেয়ার এক্সাম ফি আর কি। এই ক্ষেত্রে হচ্ছে আপনার আম, বাংলাদেশেই ওভারঅল যেটা হয়, আপনার ইএমআরসিএস এর একটা বুক সিরিজ আছে, বুক ম্যাটেরিয়ালস এর মধ্যে ওইটা রাখতে হয়। আর হচ্ছে আপনার একটা গাইডলাইনের আন্ডারে থাকতে হবে। হইতে পারে এটা আপনার বড় ভাই, হইতে পারে এটা কোনো কোচিং, অথবা এনি আদার্স, বাট গাইডলাইনে থাকতে হবে। বুক ম্যাটেরিয়াল একটাই, ওইটা হচ্ছে এমআরসিএস এন্ড রিকল। কোনটা ভাইয়া, আপনি কোনটা রিকমেন্ড করবেন, অনলাইন কোচিং আর অফলাইন, আপনি কোনটা করতেন? আচ্ছা, রিকমেন্ডেশন, রিকমেন্ড, এটা তো আসলে এইভাবে জাস্টিফাই করা যায় না। অনলাইন কোচিং এর একটা সুবিধা কি, দেখা গেল যে ইন্টার্নশিপের ক্ষেত্রে যদি আপনার ইন্টার্নি একদম রানিং থাকে, আমি বলবো অনলাইন কোচিং করবেন।
অফলাইনে যাবেন না। কারণ অফলাইন কোচিং এর একদম আলাদা একটা ইয়েই আপনার সেট করতে হবে যে ডেইলি 5 ঘন্টার ক্লাস হবে। ওই দিন শেষ। তারপর হচ্ছে আপনার পড়াগুলা রিক্যাপিচুলেট করতে হবে। একটা ক্লাস শেষ হয়ে যখন নেক্সট উইক আরেকটা ক্লাস শুরু হবে, আপনার প্রিভিয়াস পড়াটা আবার পড়তে হবে, এক্সাম হবে। এইগুলার জন্য হচ্ছে একদম সবকিছু ফ্রি হয়ে আপনার পড়তে হবে। দেখা গেছে যে আপনার ডিউরিং ইন্টার্নি অনেকে এটা কন্টিনিউ করতে পারে না। ওটা হিউম্যান বডি তো আপনার তো হঠাৎ করে আপনি চাইলে ধকল নিতে পারবেন না। এই ক্ষেত্রে অনলাইন দিয়ে শুরু করেন। আর যদি বলি যে ইন্টার্নি কমপ্লিট করে দেন হচ্ছে আপনি অফলাইন করেন। বাট ইন্টার্নি টাইম পিরিয়ডে আপনি কখনো অফলাইনে যেন না, আপনি পারবেন না। ডি অর্থ প্লাস এফসিপিএস ফিজিক্যাল মেডিসিন কম্বো পিডি পার্সপেক্টিভে কেমন হতে পারে ভাই? জাহিদুল ভাই, আসলে ডি অর্থ আর ফিজিক্যাল মেডিসিনের উপর এইটা আমি উম, বলতে পারবো না, কারণ আমি দেখি নাই। যদি হয় আপনার ফিজিক্যাল মেডিসিন, এই এই যে আপনি কম্বোটা বললেন, হ্যাঁ বিডির পার্সপেক্টিভ এটা হতে পারে, ভালো হবে। কারণ উম, কি বলবো এটা, আপনার ফিল্ড তো অতটা ইয়ে না, ভালো যে বলবো সেটাও না, আপনার ফিল্ড তো অতটা পেশাস না। কারণ আমি কয়জন দেখছি সেটা জানি না, মানে আমি তো দেখি না, আপনি বা কয়জন দেখছেন যে আপনার ডি অর্থ করার পর কেউ ফিজিক্যাল মেডিসিন এফসিপিএস করতেছে কিনা? কারণ দুইটা তো সম্পূর্ণ দুই সাইডের টপিকস। আপনি যদি ডি অর্থর পর ইয়েতে এফসিপিএস করেন, অর্থোপেডিক সার্জারি, ওইটার পার্সপেক্টিভ বাংলাদেশে ভালো। আসলে দিন শেষে সবকিছুতেই কোরাম চলে, সবকিছুতেই সিন্ডিকেট আছে। এখন আপনি যদি ডি অর্থ করেন দেন এফসিপিএস ফিজিক্যাল মেডিসিনে যান, আমার মনে হয় না এটাতে খুব একটা ইয়ে করতে পারবেন। ফারহান ভাই, এর আগে বেলিলাভ পড়া হয় নাই, এখন থেকে এফসিপিএস এর জন্য কিভাবে পড়বো? ওই যে গাইডলাইন। ভাই এমসিপিএস ডিগ্রিটা কেমন, এটার ভ্যালু কেমন শুনেন। এমসিপিএস ডিগ্রিটা হচ্ছে আমাদের ট্রেনীদের জন্য, যেটা মিড টার্ম পাস করার পরে আমরা দিয়ে দিতে পারবো। লাগানোর কাজ লাগাইলাম, ডিগ্রি কোনোটাই খারাপ না, ভ্যালু আছে। কিন্তু অবশ্যই এটা এফসিপিএস এর সুপেরিয়র না। যদি সাইডে থাকে দেন ভালো, দেখতেও ভাল লাগে, শুনতেও ভাল লাগে যে ডক্টর রাফসান মোহাম্মদ মুহাইমিন, এমবিবিএস ডিইউ, এফসিপিএস সার্জারি, এমসিপিএস সার্জারি, তো লোডেড লাগে। বাট শুধু এমসিপিএস চিন্তা করেন না, তাহলে ভুল করবেন। ভাই, মোস্ট অফ দা কোচিং এর ক্লাস এন্ড ম্যাটেরিয়ালস জাস্ট এক্সাম পর্যন্ত থাকে। এই ক্ষেত্রে ভাই যদি ইন্টার্নশিপে কোচিং স্টার্ট করি, পরে এক্সামের আগে কি আবার কোচিং করতে হবে? এই ক্ষেত্রে কি করুন? আচ্ছা, এই ক্ষেত্রে আপনার সবচেয়ে ভালো যেটা হবে যে আপনি ইন্টার্নশিপে কোচিংটা করেন, এক্সামের আগে ওদের কিছু মানে প্রত্যেকটা কোচিং এ কিছু ক্রাশ ব্যাচ, কিছু এক্সাম ব্যাচ চালু হয়, জাস্ট এক্সাম গুলা দিবেন। আর আপনার ওই ম্যাটেরিয়ালস গুলা যদি বলি যে আপনি ডাউনলোড করবেন, এখন আসলে সবার মানে প্রত্যেকটা কোচিং এর আইটি খুবই স্ট্রং করে ফেলছে। এটা ভিডিও রেকর্ডিংও করা যায় না, খুব টাফ। আপনি বুক ম্যাটেরিয়ালস ওইভাবে নিতেও পারবেন না, রেকর্ডেড গুলা। হ্যাঁ, একটা করতে পারেন যদি কারো দুইটা ফোন থাকে, একটা ফোনের পিছনে আরেকটা ফোন দিয়ে আপনি রেকর্ড করতে পারেন ভিডিও রেকর্ডার হিসেবে, ওইটা রেখে দিতে পারেন আপনার ড্রাইভে, এটা করতে পারেন। বাট ইন্টার্নশিপের ক্ষেত্রে হচ্ছে আপনার অনলাইন কোচিং। ইন্টার্নিতে যদি কোচিং, হ্যাঁ অবশ্যই ইন্টার্নিতে কোচিং শুরু করবেন, ওইটা বেটার, যত আগে থেকে শুরু করা যায়। এন্ড শুরু করবেন অনলাইনে, অনলাইন কোচিং শুরু করবেন। এন্ড হার্ট ব্রেক হওয়া যাবে না, একবার দিলেই যে হয়ে যাবে এইটাও রাখবেন না। হতে পারে, একবারে হতে পারে, আল্লাহ যদি আপনার কপালে রাখে আপনি একবার আপনার এফসিপিএস হয়ে যেতে পারে, অথবা সেভারাল টাইমস দেয়া লাগে। ভাই আমার থার্ড টাইম ফোর্থ টাইম দেয়া লাগছে, আমি ফোর্থ টাইমসে হয়েছি। আমার ফোর্থ টাইমের সময় আমার হয়েছে আর কি। প্রথমবার তো হচ্ছে আমার, আমি দুইবার এই পরীক্ষা দেওয়া মানুষ, তিনটা পার্ট আলাদা আলাদা, আবার এট এ টাইম হচ্ছে আপনার ফুল 300 মার্কস। আমি দুইটাতেই পরীক্ষা দিছি। প্রথমবার হচ্ছে আমার পার্ট টু, যেটা ফিজিওলজিতে খুবই খারাপ আসছিল।
মার্ক তুলছিলাম তো আপনার 62 পাইছিলাম, অ্যানাটমিতে পাইছিলাম 72, আর মাইক্রোবায়োলজিতে 83.75 এরকম ছিল। সেকেন্ড টাইম অ্যানাটমি খারাপ করছি, ফিজিওলজি আর মাইক্রোবায়োলজি ভালো ছিল। আর যখনই আপনার 300 মার্কের পরীক্ষা আসছে 186 পাইছিলাম। আর পাশ করলে তো আপনার নাম্বার আর দেখা যায় না, ওইটা আপনাকে জাস্ট বলেই দিবে পাস। কিন্তু যারা খারাপ করে ওদের ক্ষেত্রে হচ্ছে আফটার 1 মান্থ অর আফটার সেভারাল ডেজ আপনি হচ্ছে 300 টাকা দিয়ে ওদের বিসিপিএস আর আরটিএমডি থেকে আপনার মার্কশিট তুলতে পারবেন আপনি। লেগে থাকতে হবে, ধৈর্য থাকতে হবে। যখনই আপনি ট্রেনিং এ ঢুকে যাবেন তখন দেখবেন যে আপনার জীবনটা অন্যরকম। পরীক্ষায় ঢোকার আগে জীবন একরকম, পরীক্ষা পাশ করে যখন ঢুকে যাবেন ট্রেনিং পিরিয়ডে তখন দেখবেন জীবন অন্যরকম। এই অনুভূতি আসলে বুঝে বলার মতো না। আপনারা যান, আপনারা পারবেন, ফিল করবেন। ভাই এফসিপিএস এর এক্সাম সিস্টেম আর মার্ক ডিস্ট্রিবিউশনটা একটু বলেন। আচ্ছা, এক্সাম সিস্টেম হচ্ছে এখন তো আপনার ওভারঅল এক করে ফেলছে ওরা। 150টা কোশ্চেন থাকবে, 150 কোশ্চেন, প্রত্যেকটা হচ্ছে 2 মার্ক করে। এই 150টা কোশ্চেনের মধ্যে হচ্ছে আপনার কিছু ভাগ আছে, 75টা হচ্ছে সিঙ্গেল বেস্ট অ্যান্সার আর 75টা হচ্ছে আপনার এমসিকিউ। সিঙ্গেল বেস্ট অ্যান্সার মানে হচ্ছে আপনার একটা কোশ্চেনের 5টা অপশনই দেয়া থাকবে, যেটা বেস্ট সুইটেবল আর মোস্ট সুইটেবল ওইটা আপনার চুজ করতে হবে, এটা হচ্ছে সিঙ্গেল বেস্ট। 75টা সিঙ্গেল বেস্ট থাকে আর 75টা হচ্ছে আপনার এমসিকিউ থাকে। টোটাল 300 মার্কের পরীক্ষা, 4 ঘন্টার পরীক্ষা, কোনো ব্রেক নাই। আর হচ্ছে আপনার পরীক্ষার সময় খেজুর টেজুর এগুলো নিয়ে যাওয়া লাগে আপনার গ্লুকোজ সাপ্লাইয়ের জন্য। নন হ্যাঁ, স্যালারি সব জায়গায় ঠিক মতো দেয়। বিসিপিএস কখনোই স্যালারি নিয়ে আপনার সাথে, এখন যেইগুলা শুনতেছেন এইগুলা হচ্ছে বিসিপিএস কে ওরা রাগাইছে, বিসিপিএস ওদের প্রতি রাগ করছে। আমরা আশা করি বিসিপিএস তো আমাদের অভিভাবক তুল্য, বিসিপিএস রাগ ভুলে জুলাই সেশনে ট্রেনীদের কাছে টাইনা নিবে এন্ড আবার আগের মতো সবকিছু হয়ে যাবে। স্যালারি দেয়, স্যালারিতে কখনো কোনো গরমিল হয় না, স্যালারি আপনি সময় মতোই পাবেন। কিন্তু কথা হচ্ছে আপনার রেসিডেন্ট হিসেবে যেমন মান্থলি স্যালারি, এটা বলতে ভুলে গেছি, এফসিপিএস ট্রেনিং এ আপনি স্যালারি পাবেন হচ্ছে 6 মান্থলি, 6 মাস পর পর। যে প্রথম 6 মাস হবে, 6 মাস ট্রেনিং পিরিয়ডের পর আপনি হচ্ছে একটা অ্যাপ্লিকেশন দিবেন আপনার ইউনিট হেডের কাছে, উনি হচ্ছে আপনাকে একটা সার্টিফিকেট দিবে। আর এই 6 মাসের আপনার যত ওয়ার্ক অ্যাক্টিভিটিস আছে যা আছে সবকিছু হচ্ছে আপনার, এখন তো আগে তো একটা ম্যানুয়াল লগবুক ছিল, এখন ই লগবুক চালু করছে বিসিপিএস, ওইখানে সাবমিট করতে হয়। তারপর হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট দিবেন, আপনার রাউটিং নাম্বার অ্যাকাউন্ট নাম্বার দিলে ওরা ভেরিফাই করে দেন হচ্ছে আপনার 6 মাস পর পর স্যালারি দিবে, 6 মান্থলি। ভাই মিডল ইস্টে সার্জিক্যাল ক্যারিয়ার, সার্জিক্যাল সেক্টরে কিভাবে ক্যারিয়ার করব, প্রসপেক্ট কেমন? মিডল ইস্টে খুবই ওভার স্যাচুরেটেড, খুবই ওভার স্যাচুরেটেড। অনেক 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 ক্যান্ডিডেট আছে আপনার এমএস থেকে ডিসকন্টিনিউ করছে, এফসিপিএস থেকে ডিসকন্টিনিউ করছে। এমএস থেকে তো ডিসকন্টিনিউ করা যায় না, এমএস থেকে কোর্স আউট করছে ও নিজেই। এফসিপিএস ডিসকন্টিনিউ করছে করে হচ্ছে ডিএইচএ এক্সাম দিয়ে গেছে, 3 মাসের মতো ছিল, চলে আসছে, হাতে গোনা কয়েকটা না, অনেকগুলো এরকম। কারণ মিডল ইস্টে হচ্ছে আপনার ইন্ডিয়ান এন্ড পাকিস্তানি ডক্টর যেগুলো আছে ওরাই আপনার ফিল্ড অকুপাই করে রাখছে, আপনি গিয়ে কোথায় জায়গা নিবেন? ওইদিকে জায়গা নেওয়ার চান্স খুব কম, প্রসপেক্ট খুব একটা ভালো না। Which online coaching is better during internship for someone who never studied belly lab? আসলে দেখেন, অনলাইন কোচিং বেটার এইটা আসলে জাস্টিফাই করার মতো তো মানে আমিও কেউ না। বাট কথা হচ্ছে যে বেইলি এন্ড লাভ বইটা পার্সন টু পার্সন ভেরি করবে। দেখা গেল আমি আপনাকে একটা কোচিং এর নাম বললাম, আপনি কোচিং এ গেলেন, কিন্তু ওই কোচিং এর যে মেন্টর ও ঠিক মতো আপনাকে মানে ডেলিভার করতে পারলো না, আপনি এটা মানে রিসিভ করতে পারলেন না, ও ডেলিভারি দিতে পারলো না আপনাকে, আপনিও ঠিক মতো নিতে পারলেন না, তো লাভ কি হইলো? এটা হচ্ছে আপনার পার্সন টু পার্সন ভেরি করে। বাট এখন ইন্টার্নশিপের ক্ষেত্রে যদি বলি, আপনারা যারা আছেন
এখন কোন কোচিংটা ভালো কোনটা খারাপ এটা মাথায় আনবেন না, মাথায় আনেন যে কি আমি প্রতিদিন পড়ার টেবিলে একটু বসবো, আমার পড়া বোঝার দরকার নাই, আমি বেলি ল্যাবটা আধা ঘন্টা একটু চোখ বুলাই, একটু 1 ঘন্টা একটু রিডিং পড়ি, জাস্ট রিডিং পড়েন, আপনি জাস্ট রিডিং পড়েন ডেইলি 1 ঘন্টা করে, শুধু চোখ বুলায় যান, রিডিং পড়েন। 1 মাস পরে দেখবেন যে আপনার বেলি ল্যাব পড়ার ক্যাপাবিলিটি অনেকটাই বেড়ে গেছে। পড়া শুরু করেন, কারণ শুধু তো বেলি ল্যাব না, আরো বেসিক সাবজেক্টের অনেক অনেক লোড আছে। আপনার এই যে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, দেন হচ্ছে আপনার মাইক্রোবায়োলজি, প্যাথোলজি, এগুলাও তো আছে। এগুলার সাথে বেলি ল্যাব কোলাবোরেশন করে পড়তে হয়। আমার আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা বলি, আমি এবার আমি যে পাশ করছি, 4 ঘন্টার পরীক্ষা, তো আমার পরীক্ষা কিন্তু শেষ শেষ হয়ে গেছে আপনার কয়টায়, আচ্ছা 9টার দিকে পরীক্ষা শুরু হয়, তো 1টা বাজে শেষ হয়। আমার পরীক্ষা কিন্তু আপনার 11:15 শেষ হয়ে গেছিল, 10:30টায় শেষ হয়েছে। স্যার হচ্ছে নেয় নাই, আমি বসেছিলাম, পরে 15 মিনিট পরে বললাম যে স্যার আমি জমা দিয়ে দিব। এইটা এইটা কেন হইছে, আমি বেলি ল্যাবটা খুব ভালো মতো পড়ছিলাম, বেলি ল্যাবটা খুবই ভালো মতো পড়ছিলাম, ওইটার দিকেই ফোকাস ছিল বেশি আমার, বেলি ল্যাবের দিকে। কারণ এখন আপনার এফসিপিএস এর কোশ্চেন গুলা এমন প্যাটার্নের হইছে, কোশ্চেন আপনার করবে আপনার ফ্যাকাল্টি ওয়াইজ, যেমন অ্যানাটমি থেকে ওদের তো কিছু মার্ক ডিস্ট্রিবিউশন থাকে, অ্যানাটমি থেকে 80 মার্ক, তারপর প্যাথোলজি থেকে হচ্ছে 50 মার্ক, মাইক্রোবায়োলজি 50 মার্ক, আর ক্লিনিক্যাল বাকি ক্লিনিক্যাল যা আছে সবই বেলি ল্যাব। তো কোশ্চেন করবে হচ্ছে আপনার অ্যানাটমি থেকে, অ্যান্সারের পার্সপেক্টিভ অফ ভিউ থাকবে বেলি ল্যাবে। সার্জারিতেও শুধু না, রাফসান মোহামিন না, সার্জারিতে শুধু বেলি ল্যাব পড়লে না, এই পার্থক্য এই জায়গাতে, মেডিসিনে হচ্ছে ডেভিডসন পড়েন আর 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 কিছু লাগবে না, আপনি পাস করে যাবেন। কিন্তু সার্জারির ক্ষেত্রে যেটা হয় যে আপনার ওই যে অ্যানাটমি, তারপর হচ্ছে আপনার ফিজিওলজি, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, এগুলো তো পড়বেন, এগুলোর সাথে বেলি ল্যাবটা মাস্ট। কিন্তু শুধু বেলি ল্যাব পড়লে হবে না আবার, বেসিক অ্যানাটমি, ফিজিওলজি, হ্যাঁ, এটা করতে আপনি যখন প্রিপারেশন নিবেন, অ্যানাটমি পড়লেন বা ফিজিওলজি পড়লেন, কিন্তু আপনার ফোকাসড পয়েন্ট থাকবে অ্যানাটমির যে পার্টটুকু বেলি ল্যাবে আছে, সার্জারির যে ফিজিওলজির যে পার্টটুকু বেলি ল্যাবে আছে, যেমন হচ্ছে আপনার ব্রেস্ট, থাইরয়েড, অ্যাড্রেনাল গ্ল্যান্ড, এই চ্যাপ্টার গুলা কিন্তু একসাথে 49, 50, 51। তারপর প্যারাথাইরয়েড, এইখানে ইজিলি হচ্ছে আপনার এই এন্ডোক্রাইনের যে পোর্শনটুকু, ওইটা হচ্ছে আপনার কোলাপ করে যাচ্ছে ফিজিওলজির। তারপর সিবিটিএস যে চ্যাপ্টার গুলো আছে রেসপিরেটরি ফিজিওলজির সাথে, ওইটা ফোকাস পয়েন্ট থাকতেছে। স্যাররা কোশ্চেন এভাবেই চুজ করে, আপনি বেসিকের পড়তেছেন সবগুলাই, কিন্তু বেসিকের যেই পার্টটুকু হচ্ছে আপনার বেলি ল্যাবে আছে, ওই পার্টটা হচ্ছে স্যারদের মানে পিকি টপিক। মাইক্রোবায়োলজির কথা যদি বলি, সার্জিক্যাল সাইট ইনফেকশন, চ্যাপ্টার 6 যেটা, ওইটা পড়লে মোর দেন এনাফ, ওইখানে কিছু অর্গানিজম আছে এটা। আবার ফার্মাকোলজির ক্ষেত্রে হচ্ছে আপনার সার্জিক্যাল সাইট ইনফেকশন চ্যাপ্টারের পিছনে কিছু অ্যান্টিবায়োটিক্স আছে, তারপর পোস্ট অপারেটিভ কেয়ার অ্যান্ড অ্যানেস্থেটিক কেয়ার, প্রি অপারেটিভ, পেরি অপারেটিভ কেয়ার, এরকম কিছু টপিক আছে যেটা হচ্ছে আপনার স্যারদের খুব ফোকাসে থাকে। কিন্তু শুধু ভাই বেলি ল্যাব পড়লে হবে না, বেলি ল্যাব পড়তে হবে কিছু টপিকস খুব ভালোভাবে, সাথে বেসিকের বুক ম্যাটেরিয়ালস মাস্ট লাগবে। ওই টার্গেট যদি এমন থাকে যে দেশেও একটা ডিগ্রি থাকবে, বাইরেও শিফট করার একটা ওয়ে রাখবো, তাহলে কিভাবে, যেটা আমি চিন্তা করতেছি। আপনি যে কোশ্চেনটা করলেন, যে আমার হচ্ছে এফসিপিএস আল্লাহর রহমতে ঢুকছি, পাশ করব যদি আল্লাহ তৌফিক দেয়, পাশ করার পর হচ্ছে এমআরসিএস এক্সামটা দিয়ে ফেলবো। পাশ করার পরে না, আমার টার্গেট যেটা, আমি আপনার নেক্সট ইয়েতে কি বলে, এপ্রিল, এপ্রিলে হচ্ছে আমার টার্গেট এমআরসিএস পার্ট এ দেয়ার, আর তার 6 মাস বা 1 বছর পর পার্ট বি দিব, মানে আমার ট্রেনিং পিরিয়ডের মধ্যে আমি এমআরসিএস কমপ্লিট করে ফেলবো।
এন্ড করার পর যখন আমার এফসিপিএস কমপ্লিট হবে, আমার তো 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে, প্লাস আমার বাইরেও 3 বছরের এক্সপিরিয়েন্স আছে। যখন আমি রেজিস্টার্ড ডক্টর হব ইউরোপিয়ান কাউন্সিলের, তারপর যখন অ্যাপ্লাই করব, সিবিতে হচ্ছে ওরা ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স যখন দেখবে রিচ, তখন আলাদা একটা ইয়ে থাকবে। আমি আমার ক্ষেত্রে এটাই চিন্তা করছি, যদি আমি আমারও চিন্তা আপনার মতোই, যে বাইরে যদি শিফট করার একটা ওয়ে রাখা যায়, তাহলে আপনি ঢুকেন, ঢোকার পর হচ্ছে আপনি এমআরসিএস এর দিকে একটু ইয়ে করেন। সার্জারিতে রেসিডেন্সি করা শুনছি, ভেরি টাফ ইনস্টিটিউট লাইক নিটো, সেক্ষেত্রে ফ্যামিলি সাপোর্ট না থাকে। না, ফ্যামিলি সাপোর্ট থাকতে হবে। ফ্যামিলি সাপোর্ট থাকতে হবে এই ক্ষেত্রে। ফ্যামিলি সাপোর্ট না থাকলে একা একা পারবেন না আপনি। আর নাসির ভাইকে যেটা বললাম যে হিসাব সহজ। আপনার বাইরে ডিগ্রি করতে হইলেও তো বাইরে, যদি আপনি চাকরি নিতে চান, আপনার তো ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স লাগবে। জব এক্সপিরিয়েন্স, জবের ক্ষেত্রে আপনার এক্সপিরিয়েন্স ছাড়া তো আপনাকে ওরা আপনার জাস্টিফাই করবে না। তো ওইভাবেই চিন্তা করেন না যে আপনার এফসিপিএস এর যে 5 বছর ট্রেনিং ছিল, ওইটা তো সরাসরি কাউন্ট হয়, গ্লোবালি কাউন্ট হবে, আপনার এমআরসিএস এর ক্ষেত্রে কাউন্ট হবে। আপনার এই ট্রেনিংও কাউন্ট হলো, আর এফসিপিএস ডিগ্রির মাঝখানে আপনি আপনার সুবিধা মতো হচ্ছে এমআরসিএস পরীক্ষা দিয়ে দিলেন। অনেকেই করতেছে এটা, অনেকেই করতেছে। আর এই যে অনেকেই কোশ্চেন করছেন যে হুইচ অনলাইন কোচিং ইজ বেটার ডিউরিং ইন্টার্নশিপ, অর বুক ম্যাটেরিয়ালস কি কি লাগবে, বেইলি ল্যাব কিভাবে পড়বো, এটার জন্য আলাদা একটা সেশন থাকবে। এটাও আপনাদেরকে বুঝায় বলা হবে। বাট আজকের সেশনটা হচ্ছে শুধুমাত্র ফোকাস, যে আপনি কেন সার্জারিতে ক্যারিয়ার করতে চাচ্ছেন বা কেন করবেন। ওয়াই নট আপনার গাইনি অর মেডিসিন, কেন সার্জারিতে করবেন, যেটা আমি বললাম। যে ডিসঅ্যাডভান্টেজ তো এক, যদি বাংলাদেশের প্রসপেক্টে ধরি, ডিসঅ্যাডভান্টেজ একটাই, এটা খুবই টাফ এক্সাম। এখানে একটু ট্রাই করতে হয়, একবার না হইলে দুইবার তিনবার ট্রাই করতে হয়, এটাই। বাট আপনার অ্যাডভান্টেজ যদি বলি, আপনার ফিল্ড অনেক বেশি আছে, আপনি ফিল্ডে এক্সপোজ হইতে পারবেন। আর বাংলাদেশের হায়েস্ট গোল্ড স্ট্যান্ডার্ড বলে হচ্ছে এফসিপিএস ডিগ্রিকে। আর সার্জারির জন্য তো হচ্ছে, সার্জারি না শুধু, মেডিসিনে বলেন বা গাইনি বলেন, যেটাতে ক্যারিয়ার করবেন। আমি সার্জারির মানুষ, সার্জারি লাইনে বলতেছি আর কি। আপনার মানে আপনি প্যাশনেট থাকতে হবে আপনার এটার উপর, যে না আমি সার্জারিতে ক্যারিয়ার করব, আমি ডেডিকেটেড থাকবো। আপনার ডেডিকেটেড হতে হবে। যদি ডেডিকেশন না থাকে, আপনি হয়তোবা ঢুকবেন কিন্তু ভালো সার্জন হইতে পারবেন না। এটা আমি বলি নাই, এটা আমাদের মুরব্বী যারা আছেন বা আমাদের গুরুজন যারা আছেন, ওনারা বলে গেছেন এটা, যে ডেডিকেটেড হও, প্যাশনেট হও, ভালো সার্জন হতে পারবা। আর যদি আপনি চিন্তা করেনই যে আপনি সার্জারিতে ক্যারিয়ার করবেন, ওই বিসিএস বলেন বা আপনার রেসিডেন্সি ডিপ্লোমা, উম, কিচ্ছু না, জাস্ট ফোকাস অন সার্জারি, ফোকাস অন এফসিপিএস, কোনো কিছুতে আর ইয়ে করবেন না। সার্জারিতে মেয়েদের অ্যাডভান্টেজ কি হয় ইট কামস টু আর্নিং অ্যাজ ওভারঅল ইন বিডি, ছেলেদের সার্জারিতে অ্যাডভান্টেজ বেশি দেখা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, সার্জারিতে ছেলেদের বেশি অ্যাডভান্টেজ দেখা যায়। এটা হচ্ছে প্রথমত আপনার ক্যান্ডিডেট, ব্যাপারটা কিন্তু এরকম না যে ইকুয়াল ক্যান্ডিডেট দিল এক্সাম, তারপর ছেলেদের বেশি, এরকম না। আমাদের কিন্তু মেল মেল ক্যান্ডিডেট কিন্তু অনেক ফিমেল ক্যান্ডিডেটের তুলনায়, অনেক মেল ক্যান্ডিডেট, যার জন্য হচ্ছে আপনার ফিল্ডে ওদের এক্সপোজ বেশি, অ্যাডভান্টেজ থাকবেই। আর সেকেন্ডলি যদি বলি আপু, মেয়ে হিসেবে আপনি কেন চিন্তা করবেন, প্রথমত হচ্ছে আপনি সার্জন হিসেবে দেখেন না আশেপাশে, আপনার কি বলে, ফিমেল সার্জন তো অনেক আছে, এই যে নাফিস আলী ম্যাম আছে, তারপর হচ্ছে আফরিন আফরিন ম্যাম আছে, তারপর আমাদের যে অর্থমন্ত্রী ছিলেন, মারা গেছেন, আবুল মাল আব্দুল মুহিত, উনার মেয়ে সায়মা মুবিন ম্যাম,
আছে তো, অনেক ফিমেল সার্জন আছেন। বাট আর্নিং এর ক্ষেত্রে হচ্ছে আপনার বোথ বোথ ইকুয়াল, মানে ছেলে হিসেবে আপনি যদি মেয়ে হিসেবে যদি আপনার মানে লোড নেয়ার ক্যাপাবিলিটি বেশি থাকে, দ্যাট মিনস হচ্ছে আপনি উম, বেশি বেশি ওটি করতে পারবেন, আপনার অবশ্যই আর্নিং বেশি থাকবে, কম হবে না, কোনো দিক থেকে কম হবে না। ছেলেদের ক্ষেত্রে এটাই হয়, ছেলেদের ক্ষেত্রে এটাই হয় যে আপনার পাস করছে, তারপর প্র্যাকটিস করতেছে, প্রচুর কেস করে ঢাকার ভিতরে ঢাকার বাহিরে। তো কেস যত বেশি করবে তত আর্নিং। আপনার যদি এরকম ক্যাপাবিলিটি থাকে। এই তো একটা একটা ঘটনা শেয়ার করি, কিছুদিন আগে মেবি একজন নোন গাইনোকোলজিস্ট এক্সপায়ার করছে। আপনারা শুনেছেন বা নিউজে দেখেছেন কিনা জানি না, অনেকে হয়তোবা দেখছেন। ল্যাবেড হসপিটালে ডক্টর আঞ্জুমান সুলতানা। একটু রেসপন্স করেন, কেউ কি ওনার নিউজটা পড়ছিলেন বা শুনছিলেন? বা ফ্যামিলি সাপোর্ট না থাকলে নন গভর্নমেন্টদের ট্রেনিং পিরিয়ডে কি প্রবলেম হবে নাকি? 6 মান্থ পর পর স্যালারি দেয়, এক্ষেত্রে কি করণীয়? আচ্ছা ভাই, যদি মেরিড হন এবং ঢাকায় থাকেন, প্রবলেম তো একটু তো আপনার স্ট্রাগল করতে হবে। এই ক্ষেত্রে যেটা হয় মানে, আমি যেটা বলবো যে আপনি যদি বাইরে কোথাও ডিউটি করেও থাকেন, ওইটা আপনার ইউনিটের কারোর সাথে আপনি শেয়ার করবেন না। মোস্ট অফ দা পিপল এটাই করে। ট্রেনিং এ ঢোকার প্রথম 2-3 মাস ভালোই যায়, 2-3 মাস 4 মাস খুব ভালো যায়। তারপর পুরান ট্রেনি যারা আছে ওদের থেকে হচ্ছে আপনার কিছু গ্যাপ নেয় আর কি, কিভাবে কি করা যায়। তারপর বাহিরে আস্তে আস্তে খ্যাপ মারা শুরু করে, এটা খ্যাপই বলে, ডিউটি তো না, খ্যাপ মারে আর কি। এইভাবেই চলতে হয়, এইভাবেই চালাইতে হয়। আচ্ছা, সার্জারিতে কেরিয়ার করার জন্য ইন্টার্নি টাইমে সার্জারি প্লেসমেন্টে কি কি কাজ শিখে রাখা দরকার? ওকে, আপনার সার্জারি প্লেসমেন্টে ওয়ার্ড টু ওটি, ব্যাপার হচ্ছে এটা, ওয়ার্ড থেকে ওটি পর্যন্ত। ওয়ার্ডে আপনি ইন্টার্নি টাইমে প্রথমেই যেটা শিখবেন যে অ্যাকিউট অ্যাবডোমেন, একদম ওয়ার্ডে। অ্যাকিউট অ্যাবডোমিনের হচ্ছে আপনার কিছু মানে ধরন আছে। যেমন যদি পেশেন্ট দিনের বেলা আসে, ওইটা ধইরা রাখতে হয় অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস, এটা আস্তে আস্তে দেখলে বুঝে যাবেন। যদি রাতের বেলা আসে, প্রচন্ড পেট ব্যথা, রাত্রে 1টা 2টার দিকে আসছে, তখন এটা আপনার ধরে নিতেই হবে পারফোরেটেড পিওডি, পারফোরেশন। প্রথমত এটা যে একিউট অ্যাবডোমেন, কারণ সার্জিক্যাল এসপেক্টে একিউট অ্যাবডোমেনটাই হচ্ছে আপনার মোস্ট অফ দা কমন সার্জিক্যাল ইমার্জেন্সি। যে কোন পেশেন্টটা এখনই আমি আন্ডার করব, কোনটা আন্ডার করব না, কোনটা খারাপ পেশেন্ট কোনটা ভালো পেশেন্ট, আগে এইটা আপনার ক্লিয়ার হইতে হবে। এইটা। সেকেন্ড হচ্ছে যে আপনার কিছু প্রাইভেটের ক্ষেত্রে তো আপনার ইয়ে তো হয় না, সরকারিতে যেটা থাকে ওদের ক্যাজুয়ালিটি থাকে, ইমার্জেন্সি ওটি থাকে, কিছু কিছু শর্ট কেস থাকে, যেমন হচ্ছে আপনার অ্যাবসেস, এনি কাইন্ড অফ বয়েল, সেলুলাইটিস, তারপর হচ্ছে আপনার সিবেশাস সিস্ট। এই কাজগুলোর যেটা এক্সিশন ড্রেনেজ, ইনসিশন ড্রেনেজ, এইগুলা হচ্ছে আপনার একটু দেখে রাখবেন আপনারা। আর মোস্ট কমন যেটা হার্নিয়া, হাইড্রোসিল, ভেরিকোসিল, এই কেসগুলো যেন কোনো মতেই মিস না হয়। প্রচুর হার্নিয়ার পেশেন্ট পাবেন, হাতে ধরে ধরে হার্নিয়া এক্সামিনেশন করবেন। প্রচুর একিউট অ্যাবডোমিনের পেশেন্ট পাবেন, পেটে ব্যথা, কোনো কথা নাই, আগে অ্যাবডোমিন এক্সামিনেশন করেন, তারপর গ্লাভস আর জ্যাসোগ্যান জেলি দিয়ে আপনি ডিজিটাল রেক্টাল এক্সামিনেশন করেন। এটা লাগবেই, মাস্ট, প্রত্যেকটা সার্জিক্যাল পেশেন্টের ক্ষেত্রে ডিআরই করতে হয়। ডিআরইটা ভালোভাবে শিখবেন। তারপর যেটা বললাম হার্নিয়া এক্সামিনেশন, তারপর হাইড্রোসিল, ভেরিকোসিল, তারপর হচ্ছে আপনার এই অ্যাপেন্ডিসাইটিস, যেটা অ্যাকিউট অ্যাবডোমিন, এইগুলা শিখবেন। আর কিছু শর্ট কেস থাকে আপনার, লাইপোমা, এনি কাইন্ড অফ অ্যাবসেস, তারপর সিবেশাস সিস্ট, ইনফেক্টেড সিবেশাস সিস্ট, গ্যাংলিয়ন, এইগুলা ইন্টার্নি টাইমে, এইগুলাই যখন আপনি
ট্রেনিং এ ঢুকবেন তখন দেখবেন যে এইটাই হচ্ছে আপনার ব্রড টার্মে আপনার সামনে আসতেছে, তখন আপনার জন্য অনেকটা ইজি হয়ে যাবে এই কাজগুলাই। এন্ড অবভিয়াসলি, আচ্ছা এটা তো বললাম ওয়ার্ডে, ওটিতে যেটা শিখবেন, ওয়াশ নেয়া অ্যাসেপটিক মেথডে, ফুল স্টেরিলাইজেশন মেথডে কিভাবে নিজেকে স্টেরিলাইজ করবেন, তারপর ট্রলি সাজানো, ড্রেপিং, পেইন্টিং, এতটুকু এতটুকু শিখে রাখবেন। এটা হচ্ছে আপনার ইন্টার্নি পর্যন্ত, ড্রেপিং এন্ড পেইন্টিং পর্যন্ত ওটির ভিতর। হ্যাঁ, একটু পরে আসতেছি ভাইয়া। আর কার কোনো কোশ্চেন আছে? হ্যালো ভাই এন্ড আপুরা, আর কোনো কোশ্চেন? ভাই এন্ড আপুরা, আর কোনো কোশ্চেন আছে কারো? আচ্ছা, কারো যদি কোশ্চেন না থাকে তাহলে হচ্ছে কিছু কথা বলে শেষ করি। যে সার্জারিতে কেরিয়ার করেন, অলওয়েজ ওয়েলকাম। এন্ড অবভিয়াসলি আপনার প্যাশনেট থাকতে হবে, আপনি ফোকাস থাকবেন যে আপনার সার্জারিতে কেরিয়ার করবেন। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ যেটা আমি বললাম, যে আপনার একটু টাফ এক্সাম, পড়াশোনা করতে হবে, একবার যদি না হয় মন খারাপ করা যাবে না, হার্ট ব্রেক হওয়া যাবে না, ট্রাই করবেন। আর এটার অ্যাডভান্টেজের তো অভাব নাই, অনেক ব্রাঞ্চ আছে, আপনি ব্রাঞ্চেও যেতে পারবেন, আপনার এক্সপার্টাইজ এরিয়াও বাড়তেছে, ওইখানে হচ্ছে আপনার স্কিল ডেভেলপ করতে পারবেন, আপনার পটেনশিয়ালিটি শো করতে পারবেন আপনি। আর দিন শেষে যেটা হয় সেটা হচ্ছে, আমার যেটা হয় যে আমি যতগুলা কেস করছি আপনাদেরকে বললাম, হুম, যে মেন্টাল পিস, শান্তি। যখন আপনি ইনসিশন দিলেন, ভিতরে ঢুকলেন, প্যাথোলজি আইডেন্টিফাই করলেন, প্যাথোলজি রিমুভ করলেন, হেমোস্ট্যাসিস মেনটেন করে আপনি লেয়ার বাই লেয়ার ক্লোজ করে এসে পড়লেন, তারপর আপনার যে একটা একটা শান্তি পাবেন আপনি, আপনার ওইটা আসলে বোঝানোর মতো না। আপনারাও এটার মধ্যে দিয়ে যাবেন, ফিল করতে পারবেন। কিন্তু কখনোই ছেলে হিসেবে বেশি, মেয়ে হিসেবে কম, এই ডিসক্রিমিনেটেড থিঙ্কিং গুলা মাথায় আনবেনই না, কারণ এখন মেয়েরাও প্রচুর সার্জারির দিকে আসতেছে, কাজ শিখতেছে, ভালো ভালো জায়গায় আছে। তো বেটার। ঠিক আছে ভাইয়ান্ডা পুরা, সবাইকে থাকার জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ মারুফ ভাই। আহ ভালো একটা সেশন উপহার দেওয়ার জন্য আমাদের সবাইকে। তো আপাতত সবার প্রশ্নের অ্যান্সারই আমরা দিয়ে ফেলছি মনে হয়। আহ ইনশাল্লাহ পরবর্তীতে মারুফ ভাইয়ের মাধ্যমে আমরা আরো সেশন আশা করব মারুফ ভাইয়ের কাছ থেকে সার্জারি রিলেটেড। আমার জাস্ট একটা ছোট কোশ্চেন ছিল সার্জারি নিয়ে। হ্যাঁ আমি তো রাফি ভাই বলেন। হ্যাঁ, যারা হচ্ছে ধরেন ট্রেমর আছে, হ্যান্ড হুম হুম। ট্রেমর আছে, যাদের যাদের ওকে হ্যান্ড ওকে। ট্রেমর আছে, হুম। তাদের ক্ষেত্রে সার্জারিটা কেমন হবে, এফেক্টিভ, মানে এটা পরবর্তীতে হ্যাম্পার করবে নাকি সার্জারি গুলা? আচ্ছা, এবার আমি বলি, হ্যান্ড ট্রেমর যাদের থাকে, আপনার এটা তো আসলে আহ, আগে দুইটা এক্সাম্পল দেই। যেমন লিজেন্ডারি প্রফেসর সার্জারির প্রফেসর আব্দুল কাদের খান স্যার, উনি হচ্ছে ডবল এফসিপিএস, একটা পাকিস্তান আচ্ছা থেকে নেয়া, একটা বাংলাদেশ থেকে নেয়া, বিফোর লিবারেশন ওয়ার, আফটার লিবারেশন ওয়ার, ময়মনসিংহ মেডিকেলের। স্যারের হচ্ছে আপনার নন হজকিন্স লিম্ফোমা উইথ ফাইন ট্রেমর ডায়াগনোসড কেস। স্যারের কিন্তু হাত লিটারেলি, এই যখন কথা বলতে যাবে এইভাবে শেক করবে, কিন্তু সে যখন স্কালপেলটা ধরে আপনার, মানে কি বলবো, আপনার বুক নলেজে ঠিক যেইভাবে দেয়া আছে ওইভাবে, হাতের কোনো নড়াচড়া নাই, হাতের কোনো কাঁপাকাপি নেই।
এখন এই যে যাদের ট্রেমর থাকবে, হ্যাঁ, প্রথমেই যেটা বলবো যে আপনার কিছু ফিজিওথেরাপি, কিছু রিহেবিলিটেশন মেনটেন করতে হবে। আর আমি যদি বলি যে সার্জারির ক্ষেত্রে তো কিছু ইনস্ট্রুমেন্ট থাকেই, বাসায় যদি কিনে নেয় কিছু স্টিমুলেটরি টাইপ আপনার ডেমো ইনস্ট্রুমেন্ট, যদি বারবার প্র্যাকটিস করতে থাকে, অবভিয়াসলি তার ট্রেমর কমে যাবে। একবারে যে কমে যাবে বা ভালো হয়ে যাবে সেটা বলবো না, বাট বেটার দেন বিফোর। ওকে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো ধন্যবাদ ভাইয়া। আহ ইনশাল্লাহ আমরা পরবর্তীতে হচ্ছে আহ মারুফ ভাইয়ের মাধ্যমে বাকি সেশন যদি পসিবল হয় ইনশাল্লাহ নেওয়ার চেষ্টা করব। আপাতত আচ্ছা, নাসিব ভাইকে তো আমি চিনি, পেডিয়াট্রিক্স আর ডার্মা ইএনটি, হ্যাঁ যদি পসিবল হয় তাহলে এটা নিয়ে আমরা সেশন নিব পরবর্তীতে। আপাতত হচ্ছে আমরা মেডিসিন শেষ করলাম, গাইনি শেষ করলাম, সার্জারি আজকে ভাইয়া শেষ করলাম। পরবর্তীতে বিসিএস এর একটা সেশন হবে আমাদের, দেন হচ্ছে আমরা স্পেসিফিক সাবজেক্ট অনুযায়ী হয়তো বা সেশন নিব ইনশাল্লাহ। ঠিক আছে। তো আজকে আর কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন। কারো যদি প্রশ্ন প্রশ্ন না থাকে তাহলে হচ্ছে যে আমরা এখানেই সেশনটা আজকে শেষ করব। আমার মনে হয় ভাই আর কারো কোনো প্রশ্ন নাই। তো আমরা আজকে আপাতত এখানেই শেষ করলাম আর কি। ঠিক আছে, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ধন্যবাদ। সবাইকে ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে আমার কথা শোনার জন্য। ভাই আপনাকেও ধন্যবাদ। জি ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম।